দেখবার জন্য আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের পাবলিক টক দেখবার জন্য। সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আসসালামু আলাইকুম। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত অতিথি হিসেবে সাংবাদিক ও সমাজকর্মী জনাব এম মোশাররফ হোসেন। জনাব এম মোশাররফ হোসেন নির্বাহী সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, কাউন্সিলর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, স্থায়ী সদস্য জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি। জনাব মোশাররফ হোসেন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। জি, আপনাকেও স্বাগত এবং আপনার সঙ্গে যারা আজকের এই প্রোগ্রামে জড়িত পাবলিক টকের অন্যান্য কলা কৌশলী সবাইকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। একই সঙ্গে পাবলিক টকের সকল দর্শক শ্রোতাদেরকেও অগ্রিম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সিনিয়র সাংবাদিক জনাব এম মোশাররফ হোসেন, তিনি এই সংগঠনগুলোর বাইরেও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে জড়িত, মিডিয়া অ্যাক্রিডিটেশন লাভ করেছেন উনি সেই সংস্থাগুলো থেকে, বিশেষ করে জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO, ইউনেস্কো, G7 এবং ইউরোপিয়ান কাউন্সিল সহ এমন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মিডিয়া অ্যাক্রিডিটেশন লাভ করেছেন। জনাব এম মোশাররফ হোসেন, আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলতে চাই, আমরা যতটুকু জানি যে আপনি জুলাই গণঅভ্যুত্থানে একজন সক্রিয় কর্মী হিসেবে মাঠে উপস্থিত ছিলেন। আপনার এটা অভিজ্ঞতা রয়েছে সেই আন্দোলনে যুক্ত থাকবার, সম্পৃক্ত হবার সুবাদে। সেই বিষয়টি নিয়ে আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে, কেননা আপনি যেহেতু প্রত্যক্ষভাবে এটির সাথে যুক্ত ছিলেন। জি, ধন্যবাদ জাফর ভাই। আমি একটা গুরুত্বপূর্ণ ইস্যু আপনি আজকে এখানে তুলেছেন। আসলে এই সময়ের এবং আমাদের জন্মের পরে, যেহেতু আমরা ৭১-এর মুক্তিযুদ্ধ আমরা দেখিনি, আমাদের এই প্রজন্ম ৭১-এর মুক্তিযুদ্ধের পরে আমরা যারা জন্মগ্রহণ করেছি, তো আমাদের কাছে এই গণ অভ্যুত্থানটা, জুলাই বিপ্লব বা জুলাই গণ অভ্যুত্থান আমরা যাই বলি, এটা আমাদের কাছে এক বিরাট অভিজ্ঞতা। আমরা জানি না ভবিষ্যতে কখনো ধরনের অভিজ্ঞতা আমরা পাবো কিনা বা আমরা দেখবো কিনা। তো সেই গণ অভ্যুত্থানের মাসব্যাপী আন্দোলনে আমি একদম অগ্রভাগে ছিলাম এবং সাংবাদিক হিসেবে এবং ঢাকার সাংবাদিক ইউনিয়নের একজন নেতা হিসেবে এবং সাংবাদিক কমিটির একজন সদস্য হিসেবে, কর্মী হিসেবে আমি নানাভাবে ভূমিকা রাখার চেষ্টা করেছি। সেই ক্ষেত্রে আহ কয়েকটা বিষয় একেবারে না বললেই নয়, যেগুলো ইদানিং গত জুলাই গণ অভ্যুত্থানের পরে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আমি অনেকগুলো টকশো শুনতে পাচ্ছি এবং অনেকে আলোচনা করছেন, কিন্তু কিছু বিষয় আমার কাছে খুব খারাপ লাগে, যেগুলো আসলে কেউ তুলছেন না, অথবা কেউ হয়তো তুলেছেন, হয়তো আমি শুনিনি। যেমন আমাদের এই গণ অভ্যুত্থান অনেকগুলো স্টেক হোল্ডার ছিল, তার মধ্যে এটা একেবারেই মানে আমি একদম সামনে থেকে যা দেখেছি সেটা হচ্ছে নারীদের অংশগ্রহণ। এবং এটা আমার মনে হয় বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা। বিদেশের নারীরা নিজেকে উজাড় করে দিয়ে নিজের ফ্যামিলিকে সহ যেভাবে রাস্তায় নেমেছেন, যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন, তা অতুলনীয়। এবং আমি কৃতজ্ঞতা জানাই আজকে আমাদের মা বোনদের, যারা এই জুলাই গণঅভ্যুত্থানে যারা সরাসরি অংশগ্রহণ করেছেন। আমার ধারণা এই নারীদের কাছ থেকে সাহস পেয়ে বা নারীদের কাছ থেকে উৎসাহ পেয়ে আমাদের তরুণ প্রজন্ম ছেলেরাও রাস্তায় বেশি বেশি নেমেছে এবং পুরুষও সেভাবে নারীদেরকে দেখে উৎসাহিত হয়েছেন এবং তারাও যথেষ্ট ভূমিকা রেখেছেন, সাহস পেয়েছেন রাস্তায় সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করার। পাশাপাশি আমার একটা শ্রেণীর কথা বলবো, টোকাই। টোকাই শ্রেণী, আপনারা জানেন টোকাই, হয়তো আমরা নামটা একটু খারাপ অর্থে হয়তো বলি, কিন্তু এই এই আন্দোলনে টোকাইদের যে ভূমিকা ছিল, এটা একটা অস্বাভাবিক ঘটনা। এবং আপনি হয়তো পথশিশু হ্যাঁ, যারা আমরা বলে থাকি। হ্যাঁ, পথশিশু। আচ্ছা, পথশিশু বলতে পারি। পথশিশু যারা, এটা হচ্ছে আপনি তো জানেন, পথশিশুরা আসলে আমাদের, এরা একদম অবহেলায়, এদের প্রতি কারো কোনো দায়বদ্ধতা নেই, অনেক অবহেলায় এরা বেড়ে উঠে এবং সমাজের কোন স্তরে, রাষ্ট্রের, সরকারের কারো কাছ থেকে এরা কোনো সহযোগিতা, সাহায্য সহযোগিতা পায় না। এরা রাস্তায়, ফুটপাতে বড় হয় এবং সেখানেই যুদ্ধ করে করে টিকে থাকে এবং জীবন সংগ্রামে তারা সামনে এগিয়ে যায়। তো এই পথশিশুরা যেভাবে নিজেকে উজাড় করে, আমরা যারা, আপনি জানেন যে আমরা হয়তো অনেক সময়, আমরা যারা একটু আত্মকেন্দ্রিক, আমরা অনেক সময় পুলিশের সামনে, গুলির সামনে, এভাবে আন্দোলনের সশস্ত্র এর সামনে, সন্ত্রাসীদের সামনে আমরা হয়তো অনেক সময় ভয় পাই। কিন্তু যারা পথশিশু তারা কিন্তু এগুলো দেখতে দেখতে বড় হয়ে বিদায় তারা একদম প্রকাশ্যে পুলিশের সামনে, ছাত্রলীগের সামনে নিজেকে উজাড় করে একদম
বুক চিতিয়ে তারা যুদ্ধ করেছে। এবং আমি আমি অন্তত আমার একটা ধারণা, আমি ধরেন 1 মাসের আন্দোলনে আমি স্বচক্ষে অন্তত শতাধিক পথ শিশুর লাশ দেখেছি রাস্তায়, আমি মরদেহ দেখেছি, আমি আমার সামনে নিহত হওয়ার ঘটনা দেখেছি। তো এটা একটা বিরল ঘটনা, কিন্তু আসলে তাদের তো কেউ নেই, না তাদের কোনো বাবা আছে, না মা আছে, না ভাই বোন আছে যে তাদের কথা বলবে। এখন সরকারের কাছে এখন যে আহতদের তালিকা হচ্ছে, সেই তালিকায় তাদের নামটা উঠাবে, বা নিহতদের তালিকা হচ্ছে, সেই তালিকায় তাদের নাম উঠাবে। এখনো যারা আহত হয়ে বিভিন্ন পথশিশু যারা বিভিন্ন জায়গায় শুয়ে আছেন, তাদের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে না। এই জন্য আমি আজকের এই আপনার মাধ্যমে সরকারের কাছে দাবি জানাবো যে অন্তত এই পথশিশুদেরকে যেন খুঁজে খুঁজে বের করে তাদের চিকিৎসা ব্যবস্থা করা হয়, এবং তাদেরকে এই জুলাই গণ অভ্যুত্থানের বীর হিসেবে যেন তাদের স্বীকৃতি দেওয়া হয়। আরেকটা শ্রেণীর কথা বলবো, সেটা হচ্ছে হকার। হকাররা আপনি জানেন প্রচন্ড সাহসী হয়। এরা আমাদের থেকে অনেক বেশি সাহসী, কারণ এরাও অনেক সময় দিনের বেশিরভাগ সময় রাস্তায় এদের সময় কাটে। এরা অনেক সময় এরকম যুদ্ধ বিগ্রহ এরকম নানা প্রতিকূলতা মারিয়ে তারা বড় হয়। তারা তাদের কাজ চালিয়ে যায়। এই জন্য হকাররাও একদম সম্মুখ ভাবে তারা এই আন্দোলনের সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন। তারপরে আরেকটা ভূমিকার কথা বলতে পারি, রিক্সাওয়ালাদের কথা বলতে পারি। আমাদের সম্মানিত রিক্সাওয়ালারা, আপনি দেখেছেন মনে হয়, আমি সচক্ষে দেখেছি তাদের আন্দোলনে প্রায় 400-500 রিক্সা একসঙ্গে তারা রিক্সাও চালিয়েছে, পাশাপাশি তারা রিক্সা রেখে পুলিশের সাথে মারামারিতে অংশগ্রহণ করেছে সামনে। তো আমার এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা আমি আবার তাদেরকে স্যালুট জানাচ্ছি, এবং তাদেরকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সরকারের প্রতি নিবেদন করবো তাদের প্রতি যেন একটু খবর রাখে এবং তাদেরকে যেন সাহায্য সহযোগিতা করা হয়। এবার আসি আমি নানা পেশাজীবী সংগঠনগুলোর প্রতি। যেমন আমি যদি একজন সাংবাদিকদের কথা আগেই বলবো। আপনি জানেন আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়ন হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় সাংবাদিকদের ট্রেড ইউনিয়ন, রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন। তো সেটা স্বাভাবিকভাবে, যেহেতু সাংবাদিকদের ট্রেড ইউনিয়ন, আন্দোলন সংগ্রাম করাই আমাদের কাজ। তো এই জন্য এবার সম্মুখ ভাগে আমরা অনেকটা পেশাজীবীদের নেতৃত্ব দিয়েছি আমরা, এবং প্রায় প্রতিদিন এমন কোনো দিন ছিল না যেদিন আমাদের কোনো কর্মসূচি ছিল না। 1 মাস যাবৎ সরকারের বিরুদ্ধে, তৎকালীন ফেসিবাদীদের বিরুদ্ধে আমাদের প্রতিদিন কোনো না কোনো আমাদের কর্মসূচি ছিল। প্রতিটা কর্মসূচি আমরা পালন করেছি, প্রতিটা কর্মসূচি আমরা রাস্তায় নেমেছি, প্রতিটা কর্মসূচিতে আমরা ইভেন আপনি তখন যখন চলে, কারফিউ ভেঙে আমরা রাস্তায় মিছিল করেছি এবং রাজপথ আমরা দখলে রেখেছি। তো এর মধ্যে আমাদের অনেক সাংবাদিক আহত, অনেক সাংবাদিক, এবং আপনি জানেন 5 জন সাংবাদিক নিহত হয়েছিল, অনেক সাংবাদিক আহত। শিক্ষকদের কথা বিশেষ করে বলবো, বিশেষ করে এটা বললে অনেকে হয়তো ক্ষিপ্ত হতে পারেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আমি সচক্ষে দেখেছি তারা কিভাবে আন্দোলন, এবং আমাদের পাশাপাশি তারা আমাদের সঙ্গে একসঙ্গে তারা নানা সম্মুখ সমরে ছিল তারা। অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষকরাও ছিল, আমি সেটা বলবো না, কিন্তু আমি যেহেতু এই এলাকার সাংবাদিক পাড়ায় থাকি, প্রেস ক্লাব এলাকায় থাকি, স্বাভাবিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আমাদের বেশি দেখা হয়েছে, তাদেরকে আমরা সচক্ষে দেখেছি। চিকিৎসকদের কথা বলবো, ডাক্তারদের কথা। ডাক্তাররা যে পরিমাণ ভূমিকা রেখেছেন, আমি দেখেছি যে সামনে আহ, আপনি পুলিশের সঙ্গে ছাত্রলীগের সঙ্গে মারামারি হচ্ছে, ওই মারামারিতে একের পর এক হয় মৃতদেহ, নতুবা আহত লোকজনকে পিছনে আনা হচ্ছে, সামনে আবার শত শত লোক, হাজার হাজার লোক সামনে এগিয়ে যাচ্ছে। সে আহত লোকগুলোকে আপনি জানেন কোথাও কোনো হাসপাতালে ভর্তি করার কোনো ব্যবস্থা ছিল না, নেয়ার ব্যবস্থা ছিল না, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল না। যদি পথে নেয়ার ব্যবস্থা থাকতো, তাহলে নেওয়ার সময় পথে আবার আক্রান্ত হতো, হাসপাতালে যাওয়ার পর আক্রান্ত হতো। সরকারের পক্ষ থেকে তখন বলা হচ্ছিল কোনো হাসপাতালকে যেন চিকিৎসা দেওয়া না হয়। সেজন্য রাস্তায় চিকিৎসকরা স্বপ্রণোদিত হয়ে রাস্তায় তারা যেভাবে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন, যেভাবে রাস্তায় সেলাই করে দিয়েছেন, রাস্তায় তাদেরকে চিকিৎসা দিচ্ছেন, তারাও জীবনের ঝুঁকি নিয়ে কাজটা করেছেন। আমি বলবো আজকে সেই চিকিৎসককে খুঁজে খুঁজে বের করে তাদের যেন তালিকা করা হয়, তাদেরকে যেন রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে যেন অন্তত তাদের নামটা যেন থাকে। আইনজীবীদেরকে দেখেছি, বিশেষ করে হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের ইয়াতে, যেহেতু প্রেস ক্লাবটা, সেখানে আইনজীবীরা যে পরিমাণ ভূমিকা রেখেছে, এটাও অবিস্মরণীয় ঘটনা। তো আরো অন্যান্য যারা আছে পেশাজীবী সংগঠন, আমি সবার কথাই বলবো, সবার কথা হয়তো বলতে পারবো না, প্রায় বাংলাদেশে প্রায় 40টার মতো পেশাজীবী সংগঠন সক্রিয় ছিল। তো এর মধ্যে বিশেষভাবে যে কটার কথা বললাম, বাকিরাও মাঠে ছিল, সক্রিয় ছিল। ইঞ্জিনিয়ারদের কথা বলতে পারি, তারা সক্রিয়। এখন যে ইঞ্জিনিয়ারদের সামনে থেকে অনেকে আমি দেখেছি নেতৃত্ব দিতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলবো, তারাও অনেক সময় প্রেস ক্লাবের সামনে এসে আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন, আমাদের সঙ্গে একসঙ্গে ছিলেন, বিভিন্ন জায়গায় একসঙ্গে ছিলেন। আপনি জানেন আমাদের সাংবাদিকরা গত 16 বছর ফেসিবাদের কবলে পড়ে বাংলাদেশের প্রায় প্রতিটা মিডিয়া প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। প্রতিটা মিডিয়া সরকারের অঙ্গুলি হেলনে যেভাবে ফেসিবাদের পক্ষে তাদের সংবাদ পরিবেশন করতে বাধ্য হয়েছিল, যেভাবে আক্রান্ত হয়েছিল, স্বাভাবিকভাবেই বেশ কিছু টিভি মিডিয়া, বিশেষ করে টেলিভিশন কিছু মিডিয়া এমন প্রকাশ্য ভূমিকা রেখেছে সরকারের পক্ষে এবং আন্দোলনের বিপক্ষে। বিশেষ করে আমি বলতে পারি, যেমন একেবারে সময় টিভির কথা বলতে পারি, 71 টিভির কথা বলতে পারি, এবং কিছু টিভি চ্যানেল
যেহেতু আন্দোলনে বিপক্ষ ভূমিকা রেখেছিল, এদের কারণে আমরা সাংবাদিকরা মাঠে আমরা গলায় আপনার প্রেস কার্ড ঝুলিয়ে আমরা ইয়ে করার মতো পরিস্থিতি আমাদের ছিল না। যখন সামনাসামনি যখন মারামারি হচ্ছিল, তারপর বিপক্ষ ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছিল, আমরা যখন সামনে যেতাম তখন আমাদেরকে তিন পক্ষ থেকে আক্রমণ করা হয়েছিল। একটা হচ্ছে আমাদেরকে সরকারের লোক ভেবে অনেক সময় ছাত্র জনতা মাঝে মাঝে আমাদের উপর আক্রমণ করেছে। তাদের আমরা সরকারি লোক ভেবে, যেহেতু মিডিয়া দেখছে, তারা তো মনে করছে সকল মিডিয়া হয়তো খারাপ। পুলিশ তো আমাদেরকে পুলিশ আমাদেরকে দেখলেই গুলি করার চেষ্টা করেছে, আমাদেরকে হামলা করার চেষ্টা করেছে, আর ছাত্রলীগ তো করেছি। এই জন্য মাঝে মাঝে আমরা তিন পক্ষের আক্রমণের শিকার হয়েছি। যাক, আমরা কৌশলে না ভাবে আমাদের দায়িত্ব পালন করেছি। এরপরে ধরেন আপনি আহ, আমি আমি একটু বাংলা মোটরে একটা বিশেষ ঘটনার কথা বলবো। আপনি হয়তো জানতে পারেন, আমি বাংলা মোটরে একদিন পুরো দায়িত্ব পালন করেছি। বাংলা মোটরে যদি যেদিন দিন ব্যাপী আহ, আপনার কারণ বাজার দিক থেকে পুলিশের আক্রমণ, শাহবাগ দিক থেকে পুলিশের আক্রমণ, মাঝখানে প্রায় ওইদিকে শেরাটন হোটেল থেকে শুরু করে আপনার বাংলা মোটর পর্যন্ত এই জায়গাটা আমাদের নিয়ন্ত্রণে ছিল। আমরা সারা দিন পুলিশের সাথে আমরা মারামারি করেছি, ছাত্রলীগের সাথে মারামারি করেছি। একটা মহিলা, রাত তখন 9:30, 4 তারিখ রাত, 4 আগস্ট, মানে যেদিন শেখ হাসিনা পালিয়ে যেত আগের দিন রাতে, একটা মহিলা হঠাৎ করে গুলি খেয়ে পড়ে গেল রাস্তায়। আমার পাশেই ছিল। আমার এক হাতে একটা লাঠি ছিল। লাঠি বলতে ওই যে রাস্তায় ওই যে ইয়েগুলো লোহার যে পাইপ গুলো, সেগুলো ছিল আমার হাতে। আর মহিলাটাকে আমি তখন দেখলাম রাস্তা আমার পাশে পড়ে গেল, মহিলাটাকে আমি ধরে এনে একটা রিক্সা উঠালাম। রিক্সা ওঠার পর আমি জিজ্ঞেস করলাম যে মহিলাটা তো আমাদের বয়সী হবে বা আমাদের চেয়ে একটু বেশি হবে। আমি জিজ্ঞেস করলাম আপনার বাসা কোথায়। তো বললো যে আমার বাসা হচ্ছে বাড্ডা। তা আপনি এখানে কেন আসছেন? তখন সে বললো, দেখেন, আজকে সারাদিন এই এই মারামারিতে বা এই সংঘর্ষে আমি সারাদিন এখানে অংশগ্রহণ করেছি। গত রাতে আমার দুটো ছেলে, একটা ছেলে গত রাতে সন্ধ্যার পরে 7টা কি 8টা আমার একটা ছেলে নিহত হয়েছে রামপুরার সংঘর্ষে। আমার বাকি ছেলেটাকে নিয়ে আমি রাস্তায় বেরিয়েছি আজকে। শপথ করেছি যে আমরা মা ছেলে দুজনই এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমার রাস্তায় আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করে শহীদ হয়ে তারপর বাসায় ফিরবো। এই হচ্ছে একটা গল্প। এরকম শত শত হাজার হাজার গল্প আমাদের চোখের সামনে আমরা দেখেছি। এরকম ছোট 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 হাজার হাজার লক্ষ লক্ষ গল্প মিলেই একটা গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। এরপরে আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে আপনারা জানেন এই আন্দোলনের নেতৃত্বে ছাত্রদের নেতৃত্বে হয়েছে। কিন্তু এই আন্দোলনে আসলে সকল শ্রেণীর লোকজন অংশগ্রহণ করেছে, সকল শ্রেণী। আমি আরেকটা কথা বলতে পারি, একদিন শাহবাগে সংঘর্ষের মধ্যেই, তাও এরকম 9টা 10টা হবে রাতে, এক মহিলা চিৎকার দিয়ে কান্না করতেছে। তখন মানুষজন আস্তে আস্তে কমে যাচ্ছিল। আমরা শাহবাগ থানার সামনে ছিলাম তখন। তখন এক মহিলা চিৎকার দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, আমরা কান্না করেন কেন? তখন বললো, আমার একটা ছোট ছেলে, ছোট বাচ্চা, ক্লাস 5-এ পড়ে, সকাল থেকে তাকে পাচ্ছি না, কোথায় গেছে তাও জানি না। আমি বললাম আপনার বাসা কোথায়? বললো কাঁঠাল বাগান। তো আপনার ছেলে এখানে কেন আসছিল? বললো গতকালও সে আন্দোলন করার জন্য আমার কাছ থেকে একটা লুকিয়ে সে আন্দোলনে আসছে, এবং গত রাতে রাত 10টা 12টা সে বাসায় ফিরেছে। তো আজকেও সকালে আমি ঘুমে থাকা অবস্থায় সে বেরিয়ে আসছে, এবং বেরিয়ে এসে বলে আসছে, একটা ছোট কাগজে লিখে আসছে, মা আমার ভাইদেরকে মেরে ফেলছে, আমি বাসা থাকতে পারি না, আমি আন্দোলনে যাবো। এটা হচ্ছে ক্লাস 5-এ পড়ুয়া একটা ছেলের কথা। তো যাক, আমি পরে জানি না সে ছেলেকে উনি খুঁজে পেয়েছেন কিনা, কিন্তু এরকম আপনি অসংখ্য ত্যাগের কাহিনী আছে। এইভাবে ছোট 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 করে এরকম আন্দোলনের অনেক উপাখ্যান তৈরি হয়েছে। তো আমি বিশেষ করে যে কথাটা বলবো, এই আন্দোলনে ছাত্রদের নেতৃত্ব হয়েছে এটা সঠিক, কিন্তু এই আন্দোলনের পিছনে বড় বড় রাজনৈতিক শক্তি কাজ করেছে। আমি শুধু দুইটা উদাহরণের কথা বলি। ছাত্ররা তো রাস্তায় নেমেছে অনেকটা খালি হাতে। তারা জীবন বাজি রেখে আন্দোলনকে একটা পর্যায়ে নেওয়ার জন্য তারা রাস্তায় নেমেছে। আমি আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, আপনি কোথাও যখন আন্দোলন শুরু হয় তখন সেখানে দেখলাম হঠাৎ করে মাইক এবং রিক্সা হাজির। এই মাইক রিক্সা কারা আনলো? এর পিছনে তো অন্যরা কাজ করেছে। পানির বোতল হাজির, খাবার হাজির হয়ে গেছে। মানে ছাত্ররা যে আন্দোলন করছে তাদেরকে পেছন থেকে তাদেরকে আপনি সাহস যোগানোর জন্য অনেক সময় তাদের হাতে লাঠি তুলে দেওয়া হয়েছিল। তারপরে টিয়ার শেল থেকে বাঁচার জন্য তাদেরকে আপনি এই যে টায়ারে আগুন জ্বালানো, তারপর গ্যাস লাইটার তাদেরকে হাতে দেওয়া হয়েছিল, যেন টিয়ার শেল থেকে বাঁচার জন্য যেন আগুন চোখে যেন আগুন ইয়ে দেওয়া যায়, ধোঁয়া দেওয়া যায়। তো এগুলো, এরপরে মাইক, লাইটার, ডাক্তার, চিকিৎসা সামগ্রী, টায়ার, অসংখ্য জিনিস এরকম মোড়ে 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 এরকম তাদেরকে আপনার সরবরাহ করা হয়েছিল। তার মানে হচ্ছে এই এই আন্দোলনের পিছনে রাজনৈতিক শক্তিগুলো ব্যাপকভাবে কাজ করেছে। আওয়ামী বিরোধী রাজনৈতিক শক্তি বলতে আমরা যাদেরকে বুঝি, তারাই ছাত্রদের পিছনে ব্যাপক শক্তি দিয়েছে। যেখানে অর্থ লাগবে সেখানে দিয়েছে, যেখানে খাবার দিয়েছে। এভাবে তারা এই আন্দোলনকে একটা সফল গণের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবার ভূমিকা আছে। তো আমি সংক্ষিপ্ত করে বললাম। এই বিষয়ে যদি আরো কিছু জানার থাকে আপনি বলতে পারেন। জি। জি, ধন্যবাদ জনাব মোশাররফ হোসেন। মোশাররফ ভাই, একটি বিষয়
আমরা জানি যে সেটি হচ্ছে যে বিগত সরকারের আমলে আপনাদের মতো যারা গণমাধ্যম কর্মী ছিলেন তারা বিভিন্নভাবে আপনি বলছিলেন কথাটি শুরুতেই যে নিগৃহীত হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন বা বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছেন। এই বিষয়ে আপনার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা? আপনার ব্যক্তি জীবনের সাথেও সেটি কোনোভাবে জড়িত কিনা? এটা তো গত ১৬ অসংখ্য বছর। ঘটনা আছে। অসংখ্য ঘটনা আছে। গত 15.5-16 বছরে সাংবাদিকতা আসলে ছিলই না। এটা ছিল একটা অপসাংবাদিকতা এবং রাষ্ট্র নিয়ন্ত্রিত একটা সাংবাদিকতা, সরকার নিয়ন্ত্রিত, সরকারের বাহিনীগুলো নিয়ন্ত্রিত একটা সাংবাদিকতা, যেখানে আমাদের সাংবাদিকদের কিচ্ছু করণীয় ছিল না। শুধু সেখান থেকে যেভাবে প্রেস রিলিজ দেওয়া হতো, আমরা সেটা নিউজ আকারে আমরা পরিবেশন করতাম। এর বাইরে এক দুই লাইন লিখলেই নানা জায়গা থেকে ফোন আসতো, চায়ের দাওয়াত আসতো, নানাভাবে হুমকি দেওয়া হতো, পরিবারকে হুমকি দেওয়া হতো। এগুলো একেবারে চলমান প্রক্রিয়া ছিল, চলমান ঘটনা ছিল। এরকম আমি নিজেও অনেক ঘটনার শিকার আমি। তো এরপরে আপনি আসলে মূলত আপনি ফ্যাসিবাদের পক্ষের সাংবাদিক যারা ছিল তারা সদস্য বলতে অংশগ্রহণ করেছে, আর আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী ছিলাম আমরা আসলে গত 16 বছর নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি, হয়তো কেউ শারীরিকভাবে, কেউ মানসিকভাবে, কেউ পারিবারিকভাবে, কেউ আর্থিকভাবে, কেউ বেকার হয়ে, এবং আমরা নানাভাবে আমরা শিকার হয়েছি আমরা। তো সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা হয়তো আরেকটু বড় জায়গায় কাজ করতে পারতাম, আরেকটু ভালো জায়গায় কাজ করতে পারতাম, আরেকটু বড় পদে কাজ করতে পারতাম। সেখানে আমরা নিজের পরিবার চালানোর জন্য, নিজে হয়তো থাকার জন্য অনেক সময় আমরা অনেক ছোট ছোট হাউজে কাজ করার চেষ্টা করেছি, নিজেকে টিকিয়ে রাখার জন্য, সাংবাদিকদেরকে বেঁচে রাখার, বাঁচিয়ে রাখার জন্য। সেখানে হয়তো আমরা মানসিকভাবে হয়তো কোথাও সেভাবে আপোষ করিনি, চেষ্টা করেছি সেখানেও। এটার জন্য বারবার আমরা লাঞ্ছিত হয়েছি নানাভাবেই। এসব গল্প বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলা যাবে। এরকম হাজার, আমি না শুধু, আমি একা না, আমার চেয়ে অনেক বেশি নিগৃহীত অনেক সাংবাদিক বাংলাদেশে আছেন যারা চাকরি হারিয়েছেন, যারা জেলে গেছেন, যাদের পরিবারের প্রতি অত্যাচার করা হয়েছে, যাদেরকে মেরে ফেলা হয়েছে, গুম করা হয়েছে, তারপরে তাদেরকে তুলে নেওয়া হয়েছে, তুলে নিয়ে নির্যাতন করে তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এরকম অসংখ্য সাংবাদিকের কাহিনী আপনারা জানেন, অনেক কাহিনী আমরা অনেকে জানি না বা সবাই জানে না। এরকম অনেক, এগুলো বলাও যেত না তখন। এখন হয়তো আমরা বলছি, তারপরে আমরা একটা আশঙ্কায় থাকি আবার কখন আবার ফেসিবাদের উত্থান ঘটে বাংলাদেশে, আবার যদি আবার আমাদেরকে যদি এই ধরনের পরিবেশের সম্মুখীন হতে হয় তখন আমরা কি করবো। তো যাই হোক, আমরা দেশকে ভালোবাসি, সেই জন্যই যে কোনো পরিস্থিতিতে, আপনি জানেন বিদেশে আমার সেটেল অনেক সুযোগ থাকা সত্ত্বেও আমি বিদেশে যাইনি। দেশের মাটিতে পড়েছিলাম যে কোনো একটা পরিবর্তন আসবে, দেশকে পরিবর্তন চাই আমরা, দেশকে পরিবর্তনের জন্য যদি ছোট্ট ভূমিকা রাখতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করবো। দেশের মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকে বারবার দেশ রাখার চেষ্টা করেছি। সেই জন্য আজকে নিজেকে গর্ববোধ করি জুলাই বিপ্লবের, জুলাই গণ অভ্যুত্থানে অন্তত নিজেকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পয়েন্টে, ঢাকা শহরের এমন কোনো জায়গা নাই যেখানে আমি নিজে কোনো না কোনো দিন যাইনি। যাত্রাবাড়িতে একদিন সারাদিন ছিলাম। যাত্রা, আপনি জানেন ঢাকা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পট, হটস্পট ছিল যাত্রাবাড়ি এলাকাটা। তারপরে হচ্ছে রামপুর এলাকাটা, তারপরে হচ্ছে মোহাম্মদপুর এলাকা, তারপরে হচ্ছে আপনার সান্তারপুর এলাকা, এবং আপনার ইয়েটা সায়েন্স ল্যাব এলাকাটা। এগুলো সবসময় উত্তপ্ত ছিল। এগুলোকে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে, এগুলো বিভিন্ন বিল্ডিং এর ছাদ থেকে গুলি করা হয়েছে, এগুলো বিভিন্ন বিল্ডিং এর জানালা থেকে গুলি করা হয়েছে, এগুলো ফাইবার থেকে গুলি করা হয়েছে। এগুলো কত ভাবে যে এগুলো করা হয়েছে এগুলো আমরা সচক্ষে দেখেছি। এগুলো প্রতিটা স্পটে এক এক দিন, কোনোদিন একদিন, কোনোদিন 2 দিন, কোনোদিন 3 দিন পর্যন্ত কোনো স্পটে আমি নিজেও এই আন্দোলনে শরীক ছিলাম। এরকম ছোট ছোট কাহিনী ইচ্ছা আছে, ভবিষ্যতে যদি সুযোগ হয় এগুলো নিয়ে ছোট ছোট গল্পগুলো দিয়ে একটা বই লিখবো। ইচ্ছা আছে এগুলো নিয়ে, আল্লাহ যদি গ্রহণ করে আর কি। জি। আপনার জন্য শুভকামনা। আপনাদের অনেক শুভকামনা। সেই বইটি প্রকাশিত হোক। আরো অজানা অনেক তথ্য সেখানে উঠে আসুক। মোশাররফ ভাই, আমি এই পর্যায়ে আসতে চাচ্ছি, জুলাই গণঅভ্যুত্থান শেষ হলো। সেই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে আপনি কিভাবে দেখছেন? সেই বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থা, এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কেননা সম্প্রতি মব জাস্টিস, আইন শৃঙ্খলা অবনতি, ধর্ষণ, খুন, হত্যা এগুলোর বেড়েছে আশঙ্কাজনক হারে। এই সামগ্রিক বিষয়গুলোকে আপনি কিভাবে দেখবেন? এগুলো থেকে প্রতিকারের উপায় কি এবং আপনার মূল্যায়ন কি এই অস্থিরতার আপনি মধ্যে? আপনি একটা গুরুত্বপূর্ণ আহ, বিষয় তুলেছেন। আমি আসলে সরকার পরিবর্তনের, নতুন সরকার ক্ষমতায় আসার আজকে কতদিন, প্রায় আপনার আম, অগস্টে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এদিকে 3 মাস, 7 মাস হয়ে গেল, 7 মাসের উপরে হয়ে গেল। হয়ে গেছে, জি। তো আপনি জানেন আসলে বিগত ফ্যাসিবাদী সরকার এদেশের সকল রাষ্ট্রীয় আহ, সংস্থাগুলো ধ্বংস করে দিয়ে গেছে, সবগুলো রাষ্ট্রের সকল অর্গানগুলোকে ধ্বংস করে দিয়েছে, এবং দীর্ঘ পরিকল্পনা ধ্বংস হিসেবে, মাস্টার প্ল্যান ধ্বংস হিসেবে এগুলো করেছে। আপনি বিচার বিচার বিভাগ ধ্বংস করে দেওয়া হয়েছিল। আপনি জানেন বিচার বিভাগের সেই বিচারক নামধারী কিছু দলীয় মাস্তানরা কিভাবে আপনার মানুষকে দিনের পর দিন রিমান্ডে দিয়েছিল, তারপরে কিভাবে আপনার বিচারের নামে
একটা প্রহসন করেছিল, এগুলো সরকারি অঙ্গরানি করেছিল তখন। বিচার বিভাগকে ধ্বংস করা হয়েছিল, শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশের ধ্বংস কিভাবে করেছে, তিলে তিলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছিল। যুব সমাজের হাতে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে যুব সমাজের হাতে কিভাবে অস্ত্র এবং মাদক তুলে দিয়েছিল সেটা আমরা সবাই জানি। তারপরে অর্থনীতি, বাংলাদেশের সকল ব্যাংকগুলোকে দেউলিয়া করে দেওয়া হয়েছিল। অনেকগুলো ব্যাংক লুটপাট করে এমন একটা পর্যায়ে গেছে যে বাংলাদেশের অর্থনীতি বলতে কিছু নেই। বাংলাদেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি 57 জন সেনা অফিসার, দেশপ্রেমিক সেনা অফিসারকে ধ্বংসের মাধ্যমে বিডিআর কে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আপনি আপনি জানেন যে গণঅভ্যুত্থানের সময় এবং পরবর্তী সময়ে হাজার হাজার পুলিশ বাহিনীর সদস্য কাজে যোগদান করেনি, কারণ সেসব পুলিশ বাহিনী বা পুলিশের সদস্যরা যেসব অপকর্মের সঙ্গে জড়িত ছিল তারা আর ওই নিজের কর্মে ফেরার মতো তাদের সে মানসিক অবস্থা নাই। তারা অনেকে পালিয়েছে, অনেকে গা ঢাকা দিয়ে আছে, অনেকে চাকরিতে থাকলেও তারা নানাভাবে কৌশল করে টিকে আছে। তো স্বাভাবিকভাবে এই ধরনের দেশে একটা বড় রকম সার্জারি হয়েছে। আমাদের যখন শরীরে ছোটখাটো একটা সার্জারি হয়, আপনি দেখেন আমরা হাসপাতালে যখন সার্জারি করি, আমরা আমাদেরকে পরবর্তী আহ, হাসপাতালে সার্জারি পরে আমাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় আমাদের শারীরিক অবস্থান কন্ডিশন গুলো দেখার জন্য। তারপরে শরীরের অর্গান গুলো কাজ করছে কিনা আমাদের এগুলো দেখার জন্য ডাক্তার আমাদেরকে 24 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে কয়েকদিন রাখে। যদি দেখেছে পরিস্থিতি ঠিক আছে তাহলে আমাদেরকে আবার বেডে পাঠায়। বেডে কিছুদিন থাকতে হয়, তারপরে পূর্ণাঙ্গ সুস্থ হয়ে আমাদেরকে আমরা বাসায় ফিরি। বাসায় আসার পরেও আমরা ডাক্তার অনেক অনেক ওষুধ খেতে হয়। তো বাংলাদেশেও একটা সার্জারি হয়েছে 71-এর পরে, বাংলাদেশে এত বড় সার্জারি কখনো হয়নি। এত বড় সার্জারির পরে দেশের সকল অর্গান গুলো ভেঙে পড়েছে, দেশের কোনো অর্গান কাজ করছে না। তো স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যা হচ্ছে এটা একেবারে কাঙ্ক্ষিত। এটা এটা আমি মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খারাপ যা হচ্ছে, এর চেয়ে বেশি খারাপ খারাপ হওয়ার কথা ছিল। কারণ হচ্ছে পুলিশ বাহিনী তো নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি কে নিয়ন্ত্রণ করবে? সেনাবাহিনী তো এমন না যে হাজার হাজার লাখ লাখ সেনাবাহিনী রাস্তায় আছে, তা না। অল্প কিছু সেনাবাহিনী রাস্তায় মাঠে কাজ করে এবং গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে তারা কাজ করে। তো সেখানে পুলিশ বাহিনী যেখানে নাই, আনসার বাহিনী ধ্বংস হয়ে গেছে। এভাবে যতগুলো আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে, র্যাব ধ্বংস হয়ে গেছে, সবগুলো প্রতিষ্ঠান যেখানে ধ্বংস হয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনী, সেখানে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে? স্বাভাবিকভাবে এই সুযোগ নিচ্ছে কিছু স্বার্থবাদী মহল, যারা গত সরকারের সময়ে, তারা তো আপনি জানেন সবাই দেশে আছে, কেউ তো পালাইছে, তো অল্প কিছু লোক, অল্প কিছু লোক তারা পালিয়েছে দেশের বাইরে। অধিকাংশ তাদের আওয়ামী দোসররা তো এখনো দেশে অবস্থান করছে, তাদের কাছে টাকা আছে, তাদের কাছে অস্ত্র আছে, তাদের সন্ত্রাসী মনোভাব আছে। তারা স্বাভাবিকভাবে নানাভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বিপদে ফেলার জন্য, সরকারকে বিপদে ফেলার জন্য, রাজনৈতিক যে এখন যে সামনে নির্বাচনের একটা আবহ তৈরি হচ্ছে এটাকে ভন্ডুল করার জন্য তারা নানাভাবে চেষ্টা করে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে যে মব জাস্টিস যেগুলো হচ্ছে, এগুলো আমি মনে করি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা করছে না। এগুলো এগুলো সেই ফেসিবাদের দোসরদের এখনো নানা ইন্ধনে নানাভাবে এগুলো সংগঠিত হচ্ছে। তো এগুলো স্বাভাবিক ঘটনা, তারপর আমি মনে করি এগুলো অনেকটা নিয়ন্ত্রণ হয়ে গেছে। আপনি দেখেছেন গতকাল আপনি ধর্ষণ বিরোধী সমাবেশের নামে সেই শাহবাগে যারা আস্ফালন করেছিল, শাহবাগী সেই নাস্তিকরা কালকে কিভাবে পুলিশের উপর হামলা করেছে। কালকে পুলিশের উপরে হামলা করে তারা আবার পুলিশ তাদের উপর হামলা করেছে বলে এটাকে নানাভাবে ছড়ানোর চেষ্টা করছে। অথচ আমরা ভিডিওতে দেখলাম যে কিভাবে পুলিশের এসি কে তারা কিভাবে একের পর থুতু মারে, কিভাবে তারা মানে তার উপর আক্রমণ করেছে, কিভাবে তারা গণপিটুনি টাইপের তাকে হামলা করেছে, এগুলো আমরা সচক্ষে দেখলাম সেখানে। তো এভাবে তারা একটা পর একটা চেষ্টা করে যাচ্ছে। এর আগে কিছুদিন আগে আপনারা দেখবেন সচিবালয় দখল করার জন্য তারা আনসার তারা সেখানে আনসারের ড্রেস করে ছাত্রলীগের ছেলেরা সেখানে গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন সেখানে গেছে। তো স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার কথা না। এরপরও আমরা আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হচ্ছে যে ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হচ্ছে এবং সেটা আরো উন্নতি হবে এবং সেটা খুব দ্রুতই আমরা আরো বেশি উন্নতি দেখতে পাবো। তো স্বাভাবিকভাবে আহ, আমরা যারা অভ্যুত্থানের পক্ষের শক্তি, আমরা বর্তমান সরকারকে সহযোগিতা করতে চাই এবং সহযোগিতা করেই যাব। একটা শান্তিপূর্ণ, একটা ইনক্লুসিভ নির্বাচন করে যেন গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে শান্তিপূর্ণভাবে তারা বিদায় নিতে পারে, আমরা সেটাই কামনা করব। আমরা সেদিকেই সরকার যাচ্ছে বলে আমি মনে করি এবং এটা মনে করতে চাই। জি। এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি রোধে সরকারের কি আরেকটু বেশি আকারে ভূমিকা রাখা উচিত না? প্রস্তুতি কেমন? সরকার তো চেষ্টা করে যাচ্ছে, নিরন্তর প্রচেষ্টা করে যাচ্ছে, এটি আমরা গণমাধ্যমে দেখে যাচ্ছি, বিভিন্ন সময় বিভিন্ন সূত্রে আমরা জানছি, দেখছি। সরকারের চেষ্টা কোনো কমতি নেই। তারপরও এটি থেকে আরো ভালোভাবে প্রস্তুতির জন্য সরকারের কি করণীয় বলে আপনার কাছে মনে হয় এই অবস্থায়, এমন একটা ভালনারেবল জায়গায় দাঁড়িয়ে? আমার ধারণা সরকার এগুলো নিয়ে কাজ করে যাচ্ছে। কারণ আপনি জানেন পুলিশ বাহিনীতে এখনো যারা আছে
বা আমলাতন্ত্রে এখনো যারা আছে তার সবই ফেসিবাদের সময়। কিছু আমলা হয়তো সরকার আপনার চুক্তিতে নিয়োগ দিয়েছে, সেটা গুটি কয়েক আমলা, কিন্তু অধিকাংশ আমলা, অধিকাংশ পুলিশ সবই হচ্ছে, অধিকাংশ না সব পুলিশে, আর কোন নতুন কোনো পুলিশ তো নিয়োগ হয়নি এখন পর্যন্ত, সব পুলিশে ফেসিবাদের পুলিশ। আমি মনে করি সবাই ফেসিবাদের দোষর ছিল, এরা সবাই। তো যে কারণে এরা মন মানসিকতা পরিবর্তন করতে সময় লাগবে। তাছাড়া তো আপনি জানেন পুলিশ বাহিনী একেবারে মনোবল, যারা আছে দু চারজন ভালো অফিসার আছে বা দু চারজন পুলিশের নিম্ন পর্যায়ের অফিসার বা কনস্টেবল জাতি যারা আছে ভালো, তারাও মানসিকভাবে ভেঙে পড়ছে। তো এই কারণে তাদেরকে, তাদের মনোভাবটা বা তাদের মনোযোগটা ফিরিয়ে আনা এবং তাদেরকে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো, এটা সরকারের একটা গুরুত্বপূর্ণ বড় ধরনের চ্যালেঞ্জ আমি মনে করি। সেক্ষেত্রে সরকারের একটা দুর্বল জায়গা তো আছে, সেটা হচ্ছে আপনি জানেন এই সরকারে যারা উপদেষ্টা হিসেবে কাজ করছেন তাদের মধ্যে গণ অভ্যুত্থানে সরাসরি জড়িত ছিল এবং সমর্থনে ছিল এরকম অধিকাংশই উপদেষ্টা ছিল না। গণ অভ্যুত্থানের পক্ষে ছিল না, বিপক্ষে ছিল না আমি জানি না, কিন্তু পক্ষে ছিল না। আমরা দেখিনি রাস্তায় যাতায়াতে বেশ কিছু উপদেষ্টা যারা গণ অভ্যুত্থানকে ধারণ করেন কিনা আমার সন্দেহ আছে, যাদের শারীরিক সামর্থ্য আছে কিনা এই সময় এই ধরনের একটা সরকারকে চালাতে, এটা আমার সন্দেহ আছে। তাদের সক্ষমতা আছে কিনা, যোগ্যতা আছে কিনা, সেটা আমার সন্দেহ আছে। যে কারণে ডক্টর ইউনূসের সরকার, ডক্টর ইউনূস একটা বিশাল ব্যাপার পৃথিবীর, সারা ওয়ার্ল্ড কনটেক্সটে উনি একটা বিশাল ব্যক্তিত্ব, কিন্তু তার আশেপাশে যারা কাজ করছেন দুই চারজন ছাড়া বাকিরা সবাই আমি মনে করি ব্যর্থ। এবং আমি মনে করি এদেরকে দ্রুতই পরিবর্তন করা দরকার। এবং যদি এর মধ্যে আরেকটু তরুণ বা আরেকটু আহ বয়স কমে, বয়স কম বলতে বোঝাচ্ছে এখন যারা আছে তার মধ্যে অনেকে তো অনেক বয়স, তাদের অনেকে ভালো লেখাপড়া জানা ঠিক আছে কিন্তু মাঠে তাদের কোনো অভিজ্ঞতা নাই, এবং তাদের বয়সও পারমিট করে না এই সময় দৌড়াদৌড়ি করে সরকারকে ঠিক রাখা, রাষ্ট্রকে ঠিক রাখা। সে কারণে আমি মনে করি উপদেষ্টা পরিষদের অনেকে এটার জন্য দায়ী। তো আমি সরকারকে আহ্বান জানাবো, উপদেষ্টা পরিষদে একটা, পরিষদের একটা পরিবর্তন চাই, আমরা চাই, জনগণও চায়। উপদেষ্টা পরিষদে আরো বেশি ভালো লোকজন এবং গণঅভ্যুত্থানকে ধারণ করার আরো কিছু লোকজন ইনক্লুড করে তাদেরকে দিয়ে সরকার পরিচালনা করলে আমার মনে হয় পরিস্থিতি আরো দ্রুত স্বাভাবিক হবে বলে আমি মনে করি। জি। ধন্যবাদ। আন্তর্জাতিক বিশ্বে বর্তমান আমি অন্তর্বর্তীকালীন আমি সরকারকে কিভাবে দেখছেন? জি, আমি একটা জি, বিষয় মিস করেছি। আপনি আপনি অর্থনৈতিক জি, অবস্থার কথা বলেছেন, এটা একটু বলা জি, দরকার, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি বলতে ভুলে গেছি। তো আপনি জানেন যে ফ্যাসিবাদী সরকার আপনি 28 লক্ষ কোটি টাকা পাচারের মাধ্যমে এই দেশের অর্থনীতিকে পুরোপুরি পঙ্গু করে দিয়ে গেছে, একদম ধ্বংস করে দিয়ে গেছে, অনেকগুলো ব্যাংককে পুরোপুরি দেউলিয়া করে দিয়ে গেছে। আপনি মানে কি বলবো, 28 লক্ষ কোটি টাকা তো বাংলাদেশি টাকা না, এটা পুরোপুরি হচ্ছে বিদেশি আহ বৈদেশিক মুদ্রা ছিল। তো এতগুলো বৈদেশিক মুদ্রা আমাদের মধ্যে একটা ছোট্ট একটা দেশ, যেই দেশে আপনি প্রবাসীরা, প্রবাসীর কথা না বললেই নয়, এই আন্দোলনে প্রবাসীদের অসম্ভব ভূমিকা ছিল। আপনি জানেন গণঅভ্যুত্থানকারী নেতৃত্বের আহ্বানে সাড়া দিয়ে তখনকার সময় প্রবাসীরা কিন্তু রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল। আর এখন এই সরকার আসার পরে কিন্তু তারা 2 হাতে রেমিটেন্স পাঠাচ্ছে, স্রোতের মধ্যে রেমিটেন্স আসছে। এবং তো সেই প্রবাসীদের আহ ঘামের টাকা, রক্তের টাকা তারা যেভাবে বিদেশে পাচার করে, যেভাবে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল, তো দেশের অর্থনীতি একেবারে খারাপ অবস্থা। সেখান থেকে আমি মনে করি বর্তমান সরকার এখন অনেকটা এটাকে সামাল দিয়ে এমন একটা পর্যায়ে এসছে। আপনি জানেন যে বাংলাদেশে এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ যে পতন, ক্রমাগত যে পতন হচ্ছিল, এটাকে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে। এবং আমি মনে করি বর্তমানে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর, উনি বাংলাদেশের একজন অত্যন্ত প্রথিতযশা একজন অর্থনীতিবিদ, এবং উনি ব্যাংকিং সেক্টরে দীর্ঘদিন কাজ করা মানুষ, অত্যন্ত সজ্জন এবং অত্যন্ত অভিজ্ঞ একজন ব্যক্তি। তার হাত ধরে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ অর্থনীতি সেক্টর অনেকটা উন্নতি করেছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা, উনি নিজে বাংলাদেশ ব্যাংকের গভর্নর গত কয়েকদিন আগে বলতে শুনেছি যে আমাদের আর আইএমএফ এর টাকা লাগবে না, ঋণ লাগবে না। আপনি আমাদের অর্থনীতি, উনি কতটুকু কনফিডেন্ট হলে আমাদের অর্থনীতি কোন পর্যায়ে গেলে এই কথা বলতে পারেন, আমি তাকে ধন্যবাদ জানাই। শক্ত হাতে বাংলাদেশের অর্থনীতি একটা পরিস্থিতিতে নিয়ে আসার জন্য মানে আইএমএফ এর ঋণ আমাদের আর লাগবে না উনি বলে দিচ্ছে। এবং আপনি বিদেশে যে টাকাগুলো পাচার হয়েছে এগুলো ফেরত আনার জন্য ইতিমধ্যে সরকার অনেকটুকু এগিয়ে গেছে। আমি যতটুকু জানি কিছু টাকা ফেরত এসেছেও, বাকি টাকা হয়তো হয়তো সব ফেরত আসবে না, কিন্তু অনেক টাকা ফেরত আসার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতি অনেকটুকু এগিয়ে যাবে। এবং যে ব্যাংকগুলো একেবারে বন্ধের পথে ছিল, এরকম কয়েকটা ব্যাংকে সরকার ইতিমধ্যে টিকিয়ে রেখেছে এবং ভালো অবস্থায় নিয়ে আসতে পারছে। তো এটা একটা বড় ঘটনা। আরেকটা বড় ঘটনা এবার আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমার বোধহয় আমার জন্মের পরে এই প্রথম কোন রমজান দেখলাম
যে রমজানের দ্রব্যমূল্যের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে। কারণ আমি তো, আপনি জানেন, আমি নিজে বাজার করি, এবং কারণ বাজার থেকে, ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার হচ্ছে কারণ বাজার, সেখান থেকে বাজার করি, মাঝে মাঝে অন্য বাজার থেকে বাজার করি, এবং আমি সব বাজার নিজের হাতে করি। আমি খুব আশ্চর্য, আপনি শুনে আশ্চর্য হবেন যে টমেটোর কেজি 20 টাকা এখন, 20 টাকা 25 টাকা। আপনি, সেই টমেটো গতবারে ছিল 200 টাকার উপরে ছিল। আপনি এরকম শুধু শশা টমেটো না, শশা আপনি 30 শশা, টাকা, হ্যাঁ, শশা 30 টাকা কেজি, সেই শশা গতবার ছিল 160 টাকা কেজি, 160 160 টাকা টাকা সব। কেজি ছিল। তো এখন আমি এটা বলবো, এটা একটা বিশাল একটা, আমাদের একটা উন্নতি, যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে রাখা এবার রমজানে, এটা এই সরকারের একটা বিশাল সাফল্য। আমি এটার জন্য সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। তো এটা এটা একটা সিমটম যে, আমার মনে হয় ইভেন আপনি আরেকটা জিনিস খেয়াল করছি আমি এবার, বাংলাদেশে ইফতার বাজার নিয়ে যেটা অস্থিরতা ছিল গত দীর্ঘদিন যাবত, একদম অসুস্থ একটা প্রতিযোগিতা ছিল, যে বাজারটা জি, জি। ইফতার বাজার বলতে সেই ভাজা পোড়া, সেই অস্বাস্থ্যকর খাবারের এই প্রতিযোগিতা এবার একটু কম দেখতে পাচ্ছি। এটা একটা ভালো দিক, মানুষের মধ্যে সচেতনতা এসছে, মানুষের মধ্যে পুনর্জাগরণ তৈরি হচ্ছে, মানুষের মধ্যে এই একটা পরিবর্তন, আমার কাছে এটা ভালো লাগছে। এই জন্য আমি মনে করি সরকার বা দেশ সঠিক পথে এগোচ্ছে, আরেকটু ভালোভাবে করলে ইনশাল্লাহ আরো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে আমি মনে করি। জি। আচ্ছা, আমি ছোট্ট করে একটি বিষয় জানতে চাচ্ছি। তারপরে আমরা কিছু অন্যান্য প্রসঙ্গে যাব। আন্তর্জাতিক কিছু বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। কেননা আমরা জানি, আমিও বিশেষভাবে জানি যে আপনি আন্তর্জাতিক বিষয়ে আ ভালো বিশ্লেষণ দিতে পারেন। আপনি অভিজ্ঞ একজন মানুষ ইন্টারন্যাশনাল ইস্যুতে। তো মোশাররফ ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে বর্তমান যে সরকারটি রয়েছে অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূস, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, সেটির মূল্যায়ন আন্তর্জাতিক বিশ্ব কিভাবে করছে এবং সেটির গ্রহণযোগ্যতার জায়গাটি কেমন আপনার কাছে মনে হচ্ছে? যদি খুব সংক্ষেপে বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেলজয়ী ডক্টর যখন দায়িত্ব গ্রহণ করেন, আপনি জানেন, বিশ্বের একটি দেশ, বিশেষ একটা দেশ বাদে বিশ্বের প্রায় সকল দেশ এই সরকারকে সহযোগিতা করার কথা বলেছে, এই সরকারকে বৈধতা দিয়েছে, এবং এই সরকারের সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে, এবং কাজ করেও যাচ্ছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সকল সংস্থা, সকল দেশ এটা তাদেরকে সমর্থন জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এবং এটা শুধু ডক্টর ইউনূস ছাড়া অন্য কারো পক্ষে এটা প্রায় অসম্ভব ছিল। যদি এই সরকারে যদি অন্য কেউ থাকতো, এটা একেবারে অসম্ভব ছিল, কোনোভাবেই সম্ভব হতো না আন্তর্জাতিক সমর্থন আদায় করা, এই একটা প্রেক্ষাপটে। কারণ আপনি জানেন, গত ফ্যাসিবাদী আমলের সরকারের তাদের নানা রকম, তাদের আর্থিক যে শক্তি, বিশ্বের বিভিন্ন দেশে তার লবিস্টার কাজ করে, এখনো করতেছে, বিভিন্ন দেশের লবিস্টার এখনো আছে, কাজ করে, তাদের একটা বিশাল বাহিনী, বিশাল শক্তি পৃথিবীর দেশে কাজ করে। শুধুমাত্র ডক্টর ইউনূসের একক যে, আহ, তার যে একটা একক আধিপত্য সারা বিশ্বব্যাপী, এটাই মূলত বাংলাদেশকে একটা বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করেছে। এটা হচ্ছে এক। দুই হচ্ছে, ছোট্ট একটা দুটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের যে ভিসা কার্যক্রম, আপনি জানেন ইউরোপের সহ বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ দেশের ভিসা কার্যক্রম বাংলাদেশে ছিল না, এগুলো মূলত ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে এটা করতে হইতো। তো ডক্টর ইউনূস শুধুমাত্র একটা আহ্বানের প্রেক্ষিতে ইতিমধ্যে আপনি জানেন ইউরোপ সহ বিশ্বের অনেকগুলো দেশের ভিসা কার্যক্রম ইতিমধ্যে বাংলাদেশে শুরু হয়ে গেছে, যেটা আমাদের দেশের জন্য অত্যন্ত বিশাল সুসংবাদ, অনেক বড় সুসংবাদ। এটা সরকারের জন্য এত বড় সাফল্য, এটা যারা আমরা বিদেশে ভ্রমণ করি, বিদেশে নানা কাজে যেতে হয় আমাদেরকে, আমরা জানি এটা কত বড় সাফল্য, এটা ছোটখাটো সাফল্য না। এটা যারা বিদেশে আসা যাওয়া করে না, তারা হয়তো এটাকে ওইভাবে বুঝবেন না। এটা একটা বিশাল, কারণ আপনি এটা ইউরোপের একটা সুইডেনের ভিসার জন্য বা একটা ডেনমার্কের ভিসার জন্য আপনি যেতে আগে ইন্ডিয়ার ভিসা নাও, তারপরে ইন্ডিয়াতে থাকো, দিল্লিতে গিয়ে থাকো, সেখানে ইন্টারভিউ দাও, আবার ভিসা পাবেন কি পাবেন না, সেখানে হোটেলে থাকো, নানা রকম প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে এটা একটা বিশাল সাফল্য, আমি মনে করি। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এই সরকারকে। জাতিসংঘের যে মানবাধিকার রিপোর্ট, আপনি জানেন জাতিসংঘের মানবাধিকার রিপোর্টে গতবারে, মানে জুলাই আন্দোলনে কি পরিমাণ তারা গণহত্যা চালিয়েছে, আমার মনে হয় আমাদের চেয়ে তারা আরো দারুণভাবে এটা উপস্থাপন করেছে। প্রতিটা সেক্টর, প্রতিটা ইস্যু তারা চমৎকার করে উপস্থাপন করেছে, এবং এই ইস্যুগুলো আন্তর্জাতিক বিশ্বে এটা একটা বৈধতা পেয়েছে। তো এটা একটা বিষয়। আমরা, এ, আপনি জানেন যে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশ সফরে আসছেন। 4 দিনের সফর, একদিন দুদিন না, 4 দিনের সফর, জাতিসংঘের মহাসচিব 4 দিনের সফর, একটা বাংলাদেশের মতো ছোট্ট দেশের বিরল ঘটনা এটা। এবং 4 দিন বাংলাদেশে থাকবেন না, উনি রোজা থাকবেন, রোজা থেকে ইফতার করবেন ডক্টর ইউনূস, এবং উনি রোহিঙ্গাদের সঙ্গে একসঙ্গে রোহিঙ্গা ইফতার করেন। এটা একটা বিশাল ঘটনা। এটা আমি মনে করি আমাদের আন্তর্জাতিক বিশ্বে আমাদের রোহিঙ্গা ইস্যুটাকে আরেকটু তুলে ধরার জন্য, আরো বড়ভাবে তুলে ধরার জন্য, এটা একটা, আমি মনে করি এটা আমাদের একটা মাইল ফলক হবে। তো আন্তর্জাতিকভাবে, যেমন আপনি এই যে যুক্তরাষ্ট্রের ট্রাম্প যখন ক্ষমতায় আসে,
আমাদের দেশে ফ্যাসিবাদীরা তো মোটামুটি খুব লাফালাফি শুরু করলো, এবার বোধহয় আওয়ামী লীগ এই সরকার বোধহয় পড়ে যাবে, এবার বোধহয় ডক্টর ইউনূসকে ধাক্কা দিবে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা বরং দেখলাম উম, ট্রাম্প ক্ষমতা আসার পরে সর্বপ্রথম আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিটা বাংলাদেশের সঙ্গে হয়েছে, ট্রাম্প সরকারের সঙ্গে সর্বপ্রথম চুক্তিটা, সে এলএনজি আমদানি চুক্তি সর্বপ্রথম বাংলাদেশের সাথে হয়েছে। এটা একটা বড় ঘটনা, এবং ট্রাম্পের সাথে বাংলাদেশ সরকারের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে চমৎকার সম্পর্ক। এবং আপনি জানেন ট্রাম্পের অন্যতম প্রধান সহযোগী বিশ্বের সেরা ধনী ইলন মাস্কের, আপনি তাদের যে স্পেস এক্স এর যে স্টার ইয়েটা, তাদের স্টারলিংকের যে কার্যক্রম ইতিমধ্যে স্টারলিংক বাংলাদেশের, হ্যাঁ স্টারলিংকের কার্যক্রম ইতিমধ্যে বাংলাদেশে শুরু হয়ে গেছে। এটা একটা বড় ঘটনা। এটা যে জন্য যারা এতদিন খুব খুশিতে নাচানাচি করছিল যে না বোধহয় ডক্টর ইউনূস সরকার এবারে বোধহয় ধাক্কা দিবে, তাদের জন্য একটা বিশাল দুঃসংবাদ। তো এটা একটা বড় ঘটনা। আরেকটা বিষয়, এটা না বললেই নয়, পৃথিবীর সকল দেশে গণ অভ্যুত্থানের পরে, যেমন আপনি ওবায়দুল কাদের অনেক বক্তব্য বলছে যে বাংলাদেশে সরকার পরিবর্তন ঘটলে আওয়ামী লীগের 10 লক্ষ নেতা কর্মী মারা যাবে, এটা ওবায়দুল কাদের বলছে তার বিভিন্ন বক্তব্য। আওয়ামী লীগের বহু বড় বড় সিনিয়র নেতারা বলছে সরকার পরিবর্তন ঘটলে বাংলাদেশের লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মীকে মেরে ফেলা হবে। আপনি বলেন, আমরা তো জানি এত বড় ঘটনার পরে রাতারাতি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কজন আওয়ামী লীগ কর্মীকে বাংলাদেশে মারা হয়েছে? যেখানে ওবায়দুল কাদের 10 লক্ষের কথা বলছে, আমি তো মনে হয় না বাংলাদেশে কয়জন নেতা কর্মীকে মারলো, আমি তো জানি না কাকে মারছে কিনা। যেটা বিচ্ছিন্ন ঘটনা, দুই একটা ঘটনায় দুই একজন মারা যেতে পারে, সেটা আওয়ামী লীগের নেতা কর্মী না, নানাভাবে অনেকে এটা হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা এগুলো। কিন্তু সে অথচ আপনি বিশ্বের অন্য দেশে আপনি ইয়ে দিকে তাকান, আপনি গণভোটের দিকে তাকান, গণভোটের পরবর্তী সময়ে এই যে আপনি সিরিয়াতে দেখেন, প্রতিদিন শত শত আসার সমর্থককে ফাঁসি দেওয়া হচ্ছে, তাদেরকে যেখানে পাচ্ছে সেখানে গুলি করে মারা হচ্ছে। সেখানে সে অর্থে বাংলাদেশে কিছুই ঘটে নাই, কিছুই হয় নাই। অতএব আমি মনে করি এই পরিস্থিতিতে বাংলাদেশ এখনো পর্যন্ত সঠিকভাবে টিকে আছে। আমি মনে করি এটা একটা বড় ঘটনা এটা। জি। ধন্যবাদ। আমি এবার একটু আন্তর্জাতিক প্রসঙ্গে আসি। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পরে সারা বিশ্বে একটি অস্থিরতা দেখা গেছে। বিশেষ করে অবৈধ অভিবাসী তাদেরকে দেশ থেকে গণহারে বিতরণ করা হচ্ছে। ইউএসএইড এর অনুদান বন্ধ করে দেওয়া হয়েছে সারা বিশ্বব্যাপী। এর বাইরেও নিজ দেশের ফেডারেল কর্মীদের গণহারে ছাঁটাই, নিজ দেশে কিছু আহ, ঘটনার উনি জন্ম দিয়েছেন ট্রাম্প প্রশাসন, যেটি নিয়ে বেশ অস্থিরতা। এবং একটি কথা প্রায়ই বলা হচ্ছে, বিভিন্ন বিশ্লেষকরা বলছেন যে এই ট্রাম্প প্রশাসনের এই আমলটি হবে সারা বিশ্বের জন্য একটি পরিবর্তনের বছর হতে পারে। সারা বিশ্বকে বদলে দেওয়ার বা নতুন করে অন্য কিছু ভাবার হয়তোবা সময় চলে এসেছে। এমন কিছু আহ, বিশেষ বিশেষ কথা, সেগুলো কিন্তু আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে, বিশেষ করে আন্তর্জাতিক বিশেষজ্ঞ যারা আছেন তারাও বলছেন। পররাষ্ট্র নীতি থেকে শুরু করে কূটনৈতিক নীতি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ, সেটি আপনার কাছে কি হুমকি হিসেবে আসছে, নাকি এটি নতুন কোনো পরিবর্তনের আভাস হিসেবে আসছে? সার্বিক মূল্যায়নটি যদি বলেন। একটা, জি ধন্যবাদ। একটা বিষয় তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে আমেরিকায় মূলত দুটা দল ঘুরে ঘুরে ক্ষমতা থাকে, একটা হচ্ছে রিপাবলিকান, একটা হচ্ছে ডেমোক্রেট। তো ডেমোক্রেটের যিনি ছিলেন প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন, উনি বিদায় নেওয়ার পরেই রিপাবলিকান প্রেসিডেন্ট ক্ষমতা আসছেন ট্রাম্প। তো তাদের যে ট্রাম্পের যে নীতিগুলো, রিপাবলিকানদের একটা কমন নীতি আছে, তারা হচ্ছে অভিবাসনের বিরোধী। স্বাভাবিকভাবেই তাদের এটা যে কোনো রিপাবলিকানদের ক্ষমতা আসলে এটা করে। তারপরে তারা একটু বর্ণবাদী হয়, নানা কারণে বর্ণবাদী হয় তারা, এগুলো হয়। আর ট্রাম্প একটু এগুলো হচ্ছে, সে রিপাবলিকানের হচ্ছে, উনি হচ্ছে মোর রিপাবলিকান, সরি রিপাবলিকানরা তাদের যে নীতিগুলো আছে তার চেয়ে তো উনি উনি আরেকটু বেশি অ্যাগ্রেসিভ থাকে। ট্রাম্প হচ্ছে একজন পুরো দস্তুর একজন ব্যবসায়ী, উনি ব্যবসা ছাড়া আসলে কিছুই বোঝেন না। ট্রাম্পকে আপনি যখন মুদ্রার এপিঠ থেকে দেখবেন, অর্থাৎ আমাদের দিক থেকে দেখবেন, আপনি মনে হবে ট্রাম্প অনেক খারাপ। কিন্তু আপনি যখন আমেরিকার পার্সপেক্টিভ থেকে দেখবেন, অর্থাৎ আমেরিকার একজন সিটিজেন যখন ট্রাম্পকে মূল্যায়ন করবে, তাদের কাছে মনে হবে ট্রাম্প হচ্ছে আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভালো প্রেসিডেন্ট। আমি রাইট। ওই তাদের তাদের দিক থেকে বলি, সেটা হচ্ছে আমার ফ্যামিলির অনেকে আমেরিকা থাকে, আমার ফ্যামিলির অনেকের বক্তব্য হচ্ছে, বা আমি অনেকের সাথে কথা বলেছি, তাদের বক্তব্য হচ্ছে যে ট্রাম্প যখন ক্ষমতা আসে তখন আমাদের জন্য অনেক উপকার হয়। কি উপকার? ট্রাম্প অবৈধ অনুপ্রবেশ যখন বন্ধ করে দেয়, যারা অবৈধভাবে আমেরিকায় থাকে তাদেরকে যখন তাড়ানোর ব্যবস্থা করে, সেক্ষেত্রে আমরা যারা নাগরিক আমাদের সুযোগ সুবিধা বেড়ে যায়। তো এখন আচ্ছা। এটা কিভাবে বাড়ে? আপনি ধরেন আপনি নিউ ইয়র্ক স্টেটের কথা যদি, নিউ ইয়র্কে যদি একটা কর্মী কাজ করে, তাদের ন্যূনতম যদি $20 দিতে হয়, 17 বা 18 বা 20 ডলার তাদের পার আওয়ার। তো সেখানে একজন অবৈধ যদি কাজ করে, তাকে ওই কোম্পানি 5-7 বা সর্বোচ্চ $10 দিয়ে রাখতে পারে। তো ওই কোম্পানিগুলো চিন্তা করে, তো আমি তো কাজ তো সমানই পাচ্ছি, একজন সিটিজেনকে রাখলে আমাকে দিতে হয় ব্যাংকে পে করতে আমাকে $20, তো সেখানে আমি যদি একজন অবৈধ অভিবাসীকে রাখি, সেক্ষেত্রে তাকে 6-7 ডলার দিলে আমার হয়, তো আমি সেটাই করব।
এতে করে যারা সিটিজেন তারা মারাত্মক রকম কর্মহীনতায় পড়ে যায়, তাদের অনেকের কাজ থাকে না, তারা নানা রকম সমস্যার মধ্যে পড়ে যায়। কারণ তাদের তো আইন মেনে চলতে হয়। কিন্তু যে অবৈধ অভিবাসী, তার তো কোনো আইন লাগে না, সে তো বেআইনিভাবে সেখানে আছে। এখানে তাদের কর্মের কারণে সেখানে সাধারণভাবে নাগরিক যারা তারা বিপদে পড়ে যায়, একটা। দ্বিতীয় হচ্ছে, আপনি, আমার ফ্যামিলি অনেকের বক্তব্য যে বাড়ি ভাড়াটা মানে বাড়ির দাম কমে যায়, ট্যাক্স কমে যায়, আমাদের বিভিন্ন ফ্যাসিলিটিস গুলো যেমন স্বাস্থ্য সেবাটা বেড়ে যায়, আমাদের নানা রকম সুবিধাগুলো বেড়ে যায়। কেন সুবিধা বাড়ে? আপনি ধরেন অবৈধ 10 জন মানুষকে খাওয়াইতে যদি 10 টাকা খরচ হয় আহ, মাসে সরকারে, তো 10 টাকা তো অবৈধ বেশি যখন থাকবে না, এই টাকাটা উনি তার সিটিজেনদের পিছনে খরচ করতে পারে। তো স্বাভাবিকভাবে সেজন্য এটা ভালো। এই যে ট্যাক্সের বিষয় যে বললো, উনি ট্যাক্স আরোপ করবে নানা দেশের উপরে, তারপরে ট্যাক্স আরোপ করলে ট্যাক্সের বিষয়গুলো আপনার কাছ থেকে দিক থেকে মনে হয় একরকম, কিন্তু আমেরিকার পার্সপেক্টিভ থেকে সেটা একরকম। এটা একদম আপনি যদি ওই দিকে চিন্তা করেন তাহলে আবার ঠিক আছে এটা। সেই জন্য তার যে, যেমন আপনি মেক্সিকো সীমান্তে আপনি প্রতিদিন শত শত হাজার হাজার লোক মেক্সিকো সীমান্তে ঢোকে আমেরিকায়। মেক্সিকো সীমান্ত, উনি দেয়াল তুলের কথা বলেছিলেন এর আগে, এবার উনি জরুরি অবস্থা ঘোষণা করেছেন উনি দায়িত্ব নেওয়ার পরপরই। শুধুমাত্র মেক্সিকো সীমান্তে যদি উনি বন্ধ রাখতে পারেন, আমেরিকা অনেক দূরে গিয়ে যাবে তার দৃষ্টিকোণ থেকে, তার বক্তব্য আমরা যেটা বুঝলাম সেটা। আর হচ্ছে আপনি ধরেন আহ, আমাদের দেশে, আমি এবার বাংলাদেশের কথা বলি। তার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমেরিকা দায়িত্ব যেদিন নিল, 20 জানুয়ারি যেদিন শপথ নিল ট্রাম্প, সেদিন আপনি জানেন অনেকগুলো উনি সরকারি অর্ডারে উনি সই করেছেন, অনেকগুলো। মানে বসে একটা পর একটা প্রায় আমার মনে হয় শতাধিক অর্ডারে উনি সই করেছেন একদিনে। তো আপনার কি ধারণা যে উনি এই বিষয়টা উনি একদিনে চিন্তা করেছেন, এই অর্ডার গুলো উনি একদিনে করেছেন? তার মানে হচ্ছে তার যে টিম, সামনে হয়তো আমরা ট্রাম্পকে দেখি বা আমরা অন্যদেরকে দেখি, কিন্তু পিছনে তার বিশাল টিম কাজ করে। এই টিম কিন্তু গত 5 বছর কাজ করেছিল। 5 বছর কাজ করে 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 তারা প্রথম দিন কি অর্ডার গুলো দিবে সেগুলো সব আগে ঠিক করা, দ্বিতীয় দিন কি দিবে আগে ঠিক করা, তারা কিভাবে আগাবে ঠিক করা। তবে হ্যাঁ, কিছু কিছু বিষয় এগুলো এক্সট্রিম, এগুলো পারবে না। যেমন আপনি জন্মসূত্রে যে নাগরিকত্ব যে কথা বলা হচ্ছে, এটা উনি বাতিল করেছেন। এটা উনি পারবেন না। কেন পারবেন না? ইতিমধ্যে বিভিন্ন কোর্টে কিন্তু এটা ইতিমধ্যেই এটাকে স্থগিত করেছেন। এটা মূল কারণ হচ্ছে আমেরিকার মূল সংবিধানের সাথে এটা সাংঘর্ষিক। কারণ সংবিধানে বলা আছে তাদের নাগরিকত্ব বিষয়ে। তো সেক্ষেত্রে ট্রাম্প কিন্তু এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কিন্তু সংবিধানকে চেঞ্জ করতে পারেন না। সে কারণে উনি দিয়েছেন ঠিক আছে, কিন্তু রাখতে পারবেন না। কিন্তু ওনার এই অর্ডারটা আমি সমর্থন করি। কেন সমর্থন করি এখন বলি। এখন আপনার দর্শকরা হয়তো আমাকে খারাপ বলবেন, কিন্তু আমি যদি আমেরিকান নাগরিক হইতাম বা আজকে যদি আমেরিকা যদি বাংলাদেশ হইতো, তাহলে আমরা বলতাম যে এটা ঠিক আছে। কিভাবে? আপনি দেখেন ওনার অর্ডারে কি বলা আছে, যে অন্তত বাবা মা দুইজনের যদি একজন যদি লিগাল হয়, তাহলে সন্তান লিগাল হবে যদি জন্ম সেখানে হয়। মানে বাবা অথবা মা, যে কোনো একজন যদি লিগাল হয়। এখন বাবা মা দুইজনে অবৈধ, তো অবৈধ সন্তান কি করে বৈধ হবে সেখানে আমেরিকাতে? আপনি তো অবৈধভাবে সেখানে আছেন। আপনি আমেরিকান নিয়ম কানুন মানেন না, সেখানে ট্যাক্স দেন না গভর্নমেন্টকে, সেখানে তাদের আইন শৃঙ্খলা মানেন না, তাদের কিছু মানেন না। আপনার সন্তানত্ব সেখানে কেন নাগরিকত্ব পাবে? এক। দুই হচ্ছে, আপনি, আমরা বাংলাদেশে অনেকে আমরা দেখছি, সেটা হচ্ছে আপনি ধরেন আহ, হয়তো টাকা পয়সা অনেক ভালো, আমেরিকা আসা যাওয়া করে। তো তাদের যখন সন্তান হওয়ার সময় আসে, ধরেন এক এক দুই মাস আগে আমেরিকা চলে যায়, গিয়ে ওখানে তার সন্তান ডেলিভারি করানোর পরে তারপরে দেশে চলে আসে, আবার সারা বছর কিন্তু দেশেই থাকে। তার সন্তান যখন হবে তার ডেলিভারির সময়, এটা আমাদের খুব কাছের লোকেরা আমরা দেখছি, এরকম দেখছি। আপনি আমি যেখানে কাজ করতাম একসঙ্গে, উনিও এই কাজ করেছেন এর আগে। ওনার 3টা সন্তান আমেরিকা সিটিজেন, কিন্তু ওনারা বাবা মা কেউ আমেরিকা সিটিজেন না। কিন্তু উনি ওই তার বাচ্চাদের জন্মের আগে উনি আমেরিকা চলে যেতেন, এভাবে করতেন। তাহলে এটা কিভাবে সম্ভব? এই অনৈতিকতা কেন আমরা, ট্রাম্প যে এটা করেছেন আমি এটাকে ধন্যবাদ জানাই, এটা আমি সমর্থন করি এটাকে। এভাবে ট্রাম্পের যে উদ্যোগগুলো, এটা আমি মনে করি হ্যাঁ। তবে এটা ঠিক, যেহেতু আমেরিকার দিকে সারা পৃথিবী তাকিয়ে থাকে, তারা যখন এই সিদ্ধান্ত নেয় সারা পৃথিবী অস্থির হয়ে ওঠে। এখন আপনি বলবেন আজকে যে ইউক্রেনের বিষয়ে আমেরিকা যে সিদ্ধান্ত নিচ্ছে, গাজার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে, আমরা তো সবাই জানি হয়তো গাজার একটা প্রেক্ষাপট আমরা বুঝতেছি যে না, গাজা প্রশ্নে বোধহয় একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিছে বোধহয় ইসরায়েলকে ট্রাম্প। কিন্তু এটাও তো সত্য, ট্রাম্প ক্ষমতা আসার আগেই ট্রাম্পের হুমকিতেই মূলত এই চুক্তিটা, যুদ্ধবিরতি চুক্তিটা হয়েছে। এটা তো স্বীকার করতে হবে। এর আগে বাইডেন তো এই চুক্তি করার কোনো আগ্রহ দেখাননি, অথবা লোক দেখানোর আগ্রহ দেখিয়েছেন। তার মানে ট্রাম্পকে তো এই ইয়েটা দিতে হবে আপনাকে। এর আগে আপনি ইউক্রেন দেখেন, ইউক্রেনের যুদ্ধটা কিন্তু মূলত আমেরিকা সৃষ্টি করা যুদ্ধ। কারণ ইউক্রেনের দীর্ঘদিন যাবৎ ইউরোপীয় ইউনিয়নে ঢোকানোর নাম করে, তারপরে আপনার ন্যাটোতে ঢোকানোর নাম করে দীর্ঘদিন যাবৎ ইউক্রেনকে ঝুলিয়ে রাখা হয়েছে, যেটাকে আমরা বলতাম মাছের আধা দিয়ে রাখছিল, যে কোনো না কোনো সময় এটা গিলবে রাশিয়া। রাশিয়া যদি গিলে, তাহলে কি হবে? আমেরিকার অস্ত্র বিক্রি ভালো হবে, গ্লোবাল ইয়েতে আমেরিকার প্রভাব বাড়বে। তো আমরা তাই দেখলাম। আহ, পুতিন আপনার আমেরিকার চালে পড়ে গেল, সেখানে আক্রমণ করলো, আক্রমণ করার পরে পুরা ইউরোপ ব্যাপী, ইউরোপের মধ্যে আতঙ্ক তৈরি হলো, পুরা ইউরোপ আমেরিকার উপর নির্ভরশীল হয়ে পড়লো, আমেরিকার অস্ত্র বিক্রি বেড়ে গেল।
এখন আমরা দেখলাম হয়তো আপনার ইয়েকে সাহায্য দিচ্ছে, ইউক্রেনকে, কিন্তু সাহায্য কত দিছে? ইউক্রেনকে যদি সাহায্য যদি $1 দেয়, তার $50 $100 অতিরিক্ত অস্ত্র বিক্রি হয়েছে অন্যদিক দিয়ে। এটা তাদের ব্যবসা। কিন্তু ট্রাম্প এই ধরনের নোংরা ব্যবসা করতে চান না। উনি চান না আমি আমি আমার ব্যবসা করে আমি টাকা রুজি করবো, কিন্তু এইভাবে নোংরা খেলায় যুদ্ধ করে। আর আপনি জানেন ভালো করে, পৃথিবীতে যত বড় বড় যুদ্ধ আমেরিকার পক্ষ থেকে হয়, সেগুলো ডেমোক্রেটদের সময় হয়। রিপাবলিকানরা কিন্তু যুদ্ধ নীতিতে বিশ্বাস করে না। শুধুমাত্র টুইন টাওয়ার ভাঙার সময় বুশ ক্ষমতায় ছিলেন, তখন মাত্র ক্ষমতায় বসছিলেন। শুধু একটা ঘটনা ছাড়া বোধহয় ট্রাম্প রিপাবলিকানদের সময় বড় বড় যুদ্ধের ঘটনা আমার জানা নেই। থাকতেও পারে। এই এই হচ্ছে বিষয়। হ্যাঁ, তাদের এই ধরনের কারণে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি বা হব। ইউএসএআইডি সহ বড় ধরনের সংস্থাগুলো বন্ধ করে দিচ্ছে। এটা অন্যতম কারণ হচ্ছে সরকার, আমেরিকার সরকার, বর্তমান প্রশাসন, তারা তাদের সরকারি আয়গুলোকে, সরকারি খরচটাকে তারা নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছে। সেজন্য অপ্রয়োজনীয় গুলো, যে আমি শুধু কেন সাহায্য দিব। ইউএসআইডি তো এক ধরনের সংস্থা যারা শুধু সাহায্য দিয়ে যায়। এখন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ঠিক করার জন্য, ভারতের নির্বাচন ব্যবস্থা ঠিক করার জন্য, ভোটারদেরকে কেন্দ্রে আনার জন্য তারা টাকা দিবে। ট্রাম্পের কথা হচ্ছে আমার কি দরকার এটা করা? এটা তারা করুক। এই জন্য তাদের কথা হচ্ছে আমি এগুলো ক্লোজ করে নিয়ে আসছে। এটা তাদের যুক্তি। আমি মনে করি তার এই যুক্তিটা তাদের দিকে ঠিক আছে, হয়তো আমাদের দিক থেকে আমরা হয়তো সাহায্য সুবিধা কম পাবো। এটাই হইতে পারে এটা। আর আরেকটা বিষয় আমি, এটা আমাদের একটু মনে রাখা দরকার, আমরা যারা ইউরোপ আমেরিকা, বিশেষ করে আমেরিকার জন্য আমরা যারা ভিসার জন্য আবেদন করি, তো আমরা আবেদনের সময় কি বলি? আবেদনের যে D-160 ফর্মে কিন্তু বলা আছে আমি কোথায় চাকরি করি, আমি কত বেতন পাই, আমার সামাজিক মর্যাদা কতটুকু, আমি কোথায় কোথায় কি কি কাজ করি, আমি বহু টাকা বেতন পাই, এবং আমি আমেরিকা থেকে ফিরে আসবো, এই গ্যারান্টি দেওয়ার পরে তারা আমাকে ভিসা দেয়। আপনি জানেন ভিসা অফিসার, আমেরিকান ভিসা অফিসার নিশ্চিত হতে চায় শুধুমাত্র আমি ফেরত আসবো কিনা। তারা যখন দেখে যে আমি ফেরত আসার সকল নিশ্চয়তা আছে, সব ধরনের সামাজিক অবস্থান, আমার বেতন, তারপরে আমার ইনকাম, আমার ব্যাংক স্টেটমেন্ট, তারপরে আমার সামাজিক মর্যাদা সব ঠিক আছে, তখনই মতো আমার ভিসাটা দেয়। তার মানে হচ্ছে সরল বিশ্বাসে তারা যে আপনাকে ভিসাটা দিচ্ছে। কেন দিচ্ছে? আপনি ফেরত আসবেন সে কারণে। আমরা কি করি? আমরা গিয়ে তাদের এই বিশ্বাসটা ভঙ্গ করে, একটা প্রতারণা করে আমরা সেখানে থেকে যাই, অবৈধভাবে থেকে যাই। এটা আমি এক ধরনের প্রতারণা। যারা এটা করেন তাদেরকে প্রতারণা বলবো। এই জন্য প্রতারণা বলবো, কারণ যিনি এই কাজটা করেছেন তার কারণে কিন্তু একজন ভালোভাবে ভিসা পাওয়ার কথা, যিনি ফেরত আসার সম্ভাবনা আছে, তাকেও ভিসা দিচ্ছেন আমেরিকা। এটার জন্য যিনি সত্যিকারের ভিসা পাওয়ার কথা, সে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি আপনি যখন ওখানে গিয়ে ইউরোপ, আমেরিকা বা কানাডা বা অস্ট্রেলিয়া, উন্নত দেশে গিয়ে যদি আপনি আবেদন করেন, পলিটিক্যাল অ্যাসাইলাম করেন, কি জানেন আপনি তখন? তখন আপনি বলেন কি, বাংলাদেশ একটা সন্ত্রাসী রাষ্ট্র, বাংলাদেশ একটা খারাপ রাষ্ট্র, বাংলাদেশের মানুষকে সরকার গুলি করে সেখানে মারে, সেখানে সামাজিক অস্থিরতা আছে, আমার কাছে চাঁদা চাওয়া হচ্ছে। মানে বাংলাদেশ সম্পর্কে যত খারাপ কিছু দরকার সব দিয়ে তারপর আপনি বাংলাদেশে আসলে আপনাকে মেরে ফেলার সম্ভাবনা আছে। এই জন্য অথচ আপনি 1 মাস আগে কি বললেন ভিসা পাওয়ার জন্য? বাংলাদেশ সবচেয়ে ভালো দেশ, বাংলাদেশে আপনার ভালো অবস্থান আছে, আপনি ফেরত আসবেন, সব আপনি বললেন। অথচ আপনি 1 মাস পরে ওখানে গিয়ে কি বললেন? যে বাংলাদেশ সন্ত্রাসী দেশ, বাংলাদেশ খারাপ দেশ, আমি সেখানে গেলে আমাকে মেরে ফেলবে, অতএব আমি যেতে চাই না, আমাকে আশ্রয় দেওয়া হোক। এই যে ধরেন, এই যে একটা বাংলাদেশকে ছোট করার জন্য আপনি শুধু নিজের স্বার্থের জন্য, নিজের সেখানে আশ্রয় নেওয়ার জন্য বাংলাদেশকে ছোট করলেন, এটার জন্য আমি মনে করি আপনি এটা অপরাধ করেছেন। যেখানে ট্রাম্প যা করতেছে, যারা অভিবাসীদেরকে পাঠিয়ে দিচ্ছে, এটা ঠিক আছে। হ্যাঁ, আপনি যারা বৈধভাবে সেখানে আছে তাদেরকে তো উনি পাঠাচ্ছেন না। যারা আবেদন করেছেন সেখানে থাকার জন্য তাদেরকে তো পাঠাচ্ছেন না। যাদের কেসটা পেন্ডিং আছে তাদেরকে তো উনি পাঠাচ্ছেন না। পাঠাচ্ছেন তাদেরকে যারা একেবারে অবৈধ, যাদের কোনো ধরনের কোনো আবেদন নাই, আপনি আবেদন করেনও নাই, তো তাদেরকে পাঠাচ্ছেন। তাহলে ঠিক আছে, আমি একদিকে এটা মনে করি ঠিক আছে। জি। ধন্যবাদ। আমি একটি ইস্যুতে আসি। সম্প্রতি সিরিয়াতে আপনি দেখেছেন একটি অভ্যুত্থান হয়েছে এবং সেখানে আহমেদ আল সারা তিনি ক্ষমতায় এসেছেন বাশার আল আসাদকে পরাভূত করে। তো এই সিরিয়া ইস্যুটা এখন যে অবস্থায় রয়েছে, এটি এটিতে যেটি দেখা যাচ্ছে, কখনো ইসরায়েলি প্রশাসন থেকে এখানে যে হুমকির জায়গা তৈরি হচ্ছে সিরিয়াকে আক্রমণ করার জন্য। বাশার আল আসাদের মানে যে পন্থী যারা আছে, আসাদ পন্থী যারা আছে, তারাও এখনো অস্থিতিশীল একটা অবস্থা তৈরি করতে যাচ্ছে। দ্বিমুখী একটি সংঘর্ষ। এবং ত্রিমুখী যদি বলি, যে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরও কিছু প্রভাব প্রতিপত্তি রয়েছে এই সিরিয়াকে কেন্দ্র করে। তো এই দেশটি এই মুহূর্তে কতটা ঝুঁকির মাঝে রয়েছে? কেননা এখানে বিভিন্ন দেশের একটি অংশগ্রহণ দেখা যাচ্ছে অস্থিরতা তৈরি করার জন্য। একই সাথে যে তুরস্ক আবার বলছে বেশ কিছু ঘটনার কথা, এই সিরিয়াকে তুরস্ক নিয়ন্ত্রণ করতে চায় কিছু অংশের দিক থেকে। এই সার্বিক বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, যদি সংক্ষেপে বলেন? আমি যদি আসলে উত্তরণের উপায় একটু আমি আসলে আন্তর্জাতিক ইস্যু নিয়ে খুব সবসময় জানার চেষ্টা করি, কিন্তু এবার গত কিছুদিন ফেসিবাদের পতনের পরে আমাদের ব্যস্ততার কারণে, নানা কারণে বাংলাদেশি ইস্যুগুলো আমাদের কাছে হাইলাইটেড থাকার কারণে আমরা অনেক সময় আন্তর্জাতিক ইস্যুগুলো আমরা ওইভাবে আমরা নজর দিতে পারিনি। যে কারণে আমার কিছু ক্ষেত্রে আমার একটু
দখল কম। তারপরে যতটুকু জানার চেষ্টা করেছি, সিরিয়াতে আসলে যে ঘটনা ঘটছে, সিরিয়াতে হঠাৎ একটা অভ্যুত্থান ঘটে গেল। আপনি এই যে আহমেদ আল সারা ধূমকেতুর মতো আবির্ভাব করলো, হঠাৎ করে আসলো, হঠাৎ করে পালিয়ে গেল। জি। আপনার আসাদ পালিয়ে গেল। তো আসাদের মতো একটা স্বৈরশাসক, আপনি জানেন সে হচ্ছে অনেক বড় স্বৈরশাসক। যেভাবে সে গণহত্যা চালিয়েছে বহু বছর যাবত, তারপরে অনেকগুলো দেশ তার পেছনে ছিল, যেভাবে গণহত্যা চালিয়েছে, সিরিয়াকে যেভাবে বিভক্ত করে রেখেছে, এভাবে তার এই পতন আমরা সবসময় আশা করেছিলাম। তো এখন যিনি দায়িত্ব নিচ্ছেন বা নিয়েছেন আহমেদ আল সারা, তার পিছনে কারা ছিল বা না ছিল এটা আমরা অনেকে জানি। বিশেষ করে তুরস্কের একটা প্রত্যক্ষ সহযোগিতা ছিল। তুরস্ক যে আন্তর্জাতিক পর্যায়ের একটা বড় খেলোয়াড় হয়ে গেল, এটা তুরস্ক সিরিয়াতে এটা প্রমাণ করলো এটা। তো তুরস্ক সেটা শুধু প্রমাণই করে নাই, সেখানে আপনি এখন যদিও আহমেদ আল সারা আমরা অল্প সময় দেখলাম সে সৌদি সফর করলো, তারপরে বিভিন্ন আরব দেশগুলো সফর করছেন, এটা তার একটা কূটনীতির কূটনীতিক ক্ষেত্রে তার একটা, আমার কাছে মনে হচ্ছে সে একটা চমক দেখাচ্ছেন। অল্প সময় উনি অনেকগুলো দেশে গিয়েছেন এবং অনেকের সাথে সম্পর্ক ঠিক করে কিভাবে সিরিয়াকে এগিয়ে নেওয়া যায়, এবং একই সঙ্গে দেশের ভিতরেও নানা সমস্যার মোকাবেলা করছেন। যেহেতু এটা একটা যুদ্ধবিধ্বস্ত একটা দেশ, অর্থনীতি বড়ই ভঙ্গুর অবস্থা, মার্কিন নিষেধাজ্ঞা সহ বিশ্বের অনেক দেশের নিষেধাজ্ঞা সেখানে হয়ে আছে, তেল বিক্রি করতে পারে না, তাদের কোনো ইনকাম নাই, সবকিছু মিলে তাদের এখানে একটা দুর্ভিক্ষ অবস্থা চলছে। আর পাশাপাশি সেখানে ইসরায়েল একের পর আক্রমণ, তাদের যে সামরিক স্থাপনাগুলো ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল, কারণ ইসরায়েল সেখানে হুমকি মনে করছে এই সরকারকে। সেখানে ইসরায়েল তাদেরকে বড় ধরনের হামলা টামলা করে সেখানে একেবারে না, খুব বাজে একটা অবস্থা করেছে। যাক, এরপরেও সেখানে আমরা দেখলাম আহ তুরস্ক তাদের পাশে থেকে কিভাবে সহযোগিতা করছে, দেশটাকে পুনর্গঠনে ইতিমধ্যে আরব আমিরাত সহযোগিতা করার কথা বলেছে, সৌদি আরব বলেছে। তো আমি মনে করি অল্প সময়ে মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাবে, যদিও মার্কিন বাহিনী এখনো সেখানে সীমিত পরিসরে আছে, ধীরে ধীরে তারা নিয়ে যাচ্ছে সেখানে। ট্রাম্প হয়তোবা কিছুদিনের মধ্যে পুরো বাহিনী প্রত্যাহার করে নিয়ে যাবেন। তো এখানে ইসরায়েল মূলত চাচ্ছে একটা অস্থিতিশীল অবস্থা যদি থাকে তাহলে মার্কিন বাহিনী সেখানে থাকবে। কারণ আপনি জানেন মার্কিন বাহিনী সেখানে থাকা মানে হচ্ছে ইসরায়েলের জন্য লাভ। মার্কিন বাহিনী যদি চলে যায় তাহলে ইসরায়েল একটা হুমকির মধ্যে পড়বে, ইসরায়েল কখনো এটা চায় না। তো এটা হচ্ছে মূলত বিষয়। সবকিছু মিলে সেখানে একটা হযবরল অবস্থা আছে। পরিস্থিতি আসলে যে আগামীকাল আরেকটা পাল্টা অভ্যুত্থান সেখানে ঘটবে না এটা বলাটা খুবই মুশকিল। আর কালকে যে আরেকটা ঘটনা ঘটবে না সেখানে বলাটা মুশকিল। এই জন্য আমি মনে করি সেখানে যে পরিস্থিতি এখন যাচ্ছে এটা অত্যন্ত টালমাটাল। এই পরিস্থিতিতে আজকে আমি যা বলবো আগামীকাল তা ঠিক থাকবে কিনা আমি জানি না, সে কারণে অগ্রিম মন্তব্য করতে চাই না। তবে আমি আশাবাদী বর্তমান আহমেদ আল সারার যে সরকার সেটা টিকে থাকবে এবং আন্তর্জাতিক বিশ্ব থেকে সে তার সমর্থন নিয়ে দেশটাকে পুনর্গঠন করে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। আমি এটা আশা করি এবং বিশ্বাস করি এটা তিনি পারবেন। জি। মোশাররফ ভাই, আমি একদম শেষের দিকে চলে এসেছি। আমি আপনার কাছ থেকে খুব ছোট করে ৩ টি বিষয় জানবো। তার মাঝে ২ টি দেশীয় বিষয় রয়েছে। ওটি দিয়ে সেগুলো দিয়ে আমি শেষ করব অনুষ্ঠানটি। তার আগে একটি বিষয় ছোট্ট করে জানবো যে বিশ্ব কি ৩য় বিশ্বযুদ্ধের মুখোমুখি কি রয়েছে, শঙ্কা রয়েছে? কারণ অনেক বিশ্লেষক, অনেক বিশেষজ্ঞরা বলছেন যে আন্তর্জাতিকভাবে বর্তমানে আমরা একটি ভালনারেবল জায়গায় দাঁড়িয়েছি এবং ট্রাম্প প্রশাসন বিশেষ করে ক্ষমতায় আসাতে সামনে আরেকটি ৩য় বিশ্বযুদ্ধের সূচনা হতেও পারে। আসলে কি এমন কোন শঙ্কা আমি রয়েছে? আমি এটা আজকে না, শুধু ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয় তারপরে জি, আপনি বিভিন্ন সময় অনেকে তখন বলছে যে একটা বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা আছে। আমি বারবার বলছি বিশ্বযুদ্ধের কোনো সম্ভাবনা নাই। বিশ্বযুদ্ধ এখন আর হবে না, বিশ্বযুদ্ধের সময় আর নাই, বিশ্বযুদ্ধ কোনোদিন আর হবে না, শুধু আজকে না, আমি বিশ্বাস করি আর কখনো হবে না। এখন হচ্ছে বাণিজ্য যুদ্ধ। মানুষ এখন তো বোকা না, এখন হচ্ছে বাণিজ্য যুদ্ধ। বাণিজ্য যুদ্ধটাকে আপনি বিশ্বযুদ্ধ বলতে পারেন। এখন হচ্ছে কে কত অর্থনীতিতে তারা এগিয়ে যাবে, কে কতটুকু আপনার প্রযুক্তিতে এড়িয়ে যাবে, এখন হচ্ছে প্রযুক্তি যুদ্ধ, এখন হচ্ছে বাণিজ্য যুদ্ধ। এই জন্য বিশ্বযুদ্ধ অস্ত্রের যে যুদ্ধ সেটা আর হবে না, সেটাই ছোট ছোট যুদ্ধগুলো হয়তো থাকবে, এগুলো হয়তো হবে। আপনি এখন দেখেন, আপনি যুদ্ধের এখন আপনাকে চিন্তা করতে পারতাম যে আপনি এই ইউক্রেন যুদ্ধ না হলে তো আমরা জানতামই না যে এখন যুদ্ধ নিয়ন্ত্রণ করে হচ্ছে আপনার ড্রোন। ড্রোন যুদ্ধ শুরু হয়ে গেছে এখন। এখন মানববিহীন আপনি পাইলটবিহীন আপনার আপনি এখন যুদ্ধযান তৈরি হচ্ছে এখন। আপনি এগুলো কি কল্পনা করা যায় যে এগুলো আমরা এখন থেকে 5 বছর আগে যদিও ড্রোন আবিষ্কার অনেক আগে হয়েছে, কিন্তু আমরা এটা কখনো যুদ্ধের ময়দানে সফলভাবে এদের যে অপারেশন এটা আমরা কখনো আগে দেখি নাই। তারপরে এই যে এখন যে পঞ্চম প্রজন্মের যে যুদ্ধ বিমানগুলো, তারপরে এখন তার চেয়ে উন্নত মানের যুদ্ধ বিমান হচ্ছে, যুদ্ধ বিমান বলা যায় এখন আপনার ড্রোন গুলোকে। এখন কয়েকদিন পরে দেখবেন আপনি এগুলো আর নাই। এখন সেখান থেকে হয়তো কোনো এক জায়গা থেকে সৃষ্টি হবে ওই মহাবিশ্বের মহাশূন্যের কোনো এক জায়গা থেকে হয়তো একটা আমি এটা ধারণা থেকে বলছি, হয়তো আর একটা আলোক রশ্মি আসবে, একটা ধ্বংস হয়ে যাবে কোনো কিছু। অর্থাৎ অস্ত্রের যুদ্ধ আর পৃথিবীতে হবে বলে আমি মনে করি না। এটা হওয়ার সম্ভাবনা নাই, কারণ সেদিকে পৃথিবী আর নাই, পৃথিবী এখন অনেক এগিয়ে গেছে।
জ্ঞান বিজ্ঞানে এখন প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। বাণিজ্য যুদ্ধ হবে, প্রযুক্তি যুদ্ধ হবে, বিশ্বযুদ্ধ আর হবে না। এটা আমি একদম হলফ করে বললাম। অন্তত আমি যতদিন জীবিত আছি এতদিন যদি আমি এটা একদম চিন্তা করেই বলছি, অনেক গবেষণা করে বলছি, বিশ্বযুদ্ধ আর হওয়ার কোনো সম্ভাবনা নেই। জি। ধন্যবাদ। আমি সবশেষে ছোট্ট ২ টি প্রশ্ন দিয়ে শেষ করব। তার মাঝে একটি বিষয়, আপনি একজন গণমাধ্যম কর্মী এবং একজন অভিজ্ঞ গণমাধ্যম কর্মী। আমরা সকলে আপনাকে চিনি। সেই জায়গা থেকে আপনার অভিজ্ঞতা থেকে একটি বিষয় জানতে চাইবো যে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। বিভিন্ন ধরনের তথ্য যুদ্ধ হিসেবে অনেকে এটিকে বলছেন। এটি একটা তথ্য যুদ্ধের মুখোমুখি বাংলাদেশ বর্তমানে। তো বাংলাদেশের সরকার নিয়ে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবং আওয়ামী লীগের পুনর্বাসন বিভিন্ন বিষয় নিয়ে তারা প্রতিদিন বিভিন্নভাবে সংবাদ প্রচার করে আসছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটির কি আসলে কোনো সত্যতা রয়েছে তারা যে ধরনের সংবাদ প্রচার করছে? বা আওয়ামী লীগের খুব সহসা পুনর্বাসনের একটি প্রক্রিয়া শুরু হতে পারে সামনে? আমি আসলে কি বলবো, মানে এটাকে ভারতীয় মিডিয়া, বিশেষ করে কলকাতার মিডিয়াগুলো দেখলে, পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো দেখলে আমার হাসি পায়। যারা এতদিনে এই সাংবাদিকতা তারা শিখেছে, এটাকে সাংবাদিকতা বলে? এটাকে মন গড়া গল্প। প্রতিদিন নাকি বাংলাদেশ সেনা অভ্যুত্থান হয়, প্রতিদিন ইউনূস সরকার, ইউনূস পালিয়ে যাচ্ছে, উনি উনি বিদেশ গেলে বলে যে আর ফেরত আসবে না। তারপরে প্রতিদিন বাংলাদেশের সেনাপ্রধান পালিয়ে গেছে, বাংলাদেশের সেনা অভ্যুত্থান হচ্ছে, নতুন পাল্টা অভ্যুত্থান হচ্ছে, শেখ হাসিনা আগামীকালে বাংলাদেশে ফেরত আসতেছে। মানে এগুলো মানে একটা নিম্নমানের সাংবাদিকতা তো এটা হবেই না। সাংবাদিকতা নিম্নমানের হইলেও এত নিম্নমানের হয় না। এটাকে আমি কি বলবো, এটাকে গাল গল্পের তো একটা সীমা আছে। এটাকে সাংবাদিকতা বলা যায় কিনা আমি জানি না এটা আসলে। আর এই মিডিয়াগুলো মনে হচ্ছে শুধুমাত্র এগুলো বাংলাদেশে শুধুমাত্র এ, মানে এগুলো শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, আর হচ্ছে ডক্টর ইউনূস সহ বিএনপি জামাত সহ এই গণঅভ্যুত্থানের পক্ষে শক্তিগুলোর বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো ছাড়া এদের মনে হয় আর কোনো কাজ আছে বলে মনে মনে হয় না। 24 ঘন্টা শুধু এগুলো নিয়ে পড়ে থাকে। আমরা এগুলো পাত্তা দিতে চাই না। এরা করুক, দেখি এরা কতটুকু করতে পারে, করুক। আর আমার ধারণা আওয়ামী লীগ যেহেতু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, এখনো যারা ইন্ডিয়াতে, তাদের বড় বড় শেখ হাসিনা সহ তাদের সহ রতিমত ইন্ডিয়া বসে আছে, তাদের কাছে এখন টাকার অভাব নাই। সম্ভবত এই টিভি চ্যানেল গুলো তাদের টাকা দিয়ে চলছে আমি মনে করি। নাইলে তারা সারা দিন বাংলাদেশ বিষয়ে এত প্রপাগান্ডা। আপনি মিথ্যার একটা সীমা থাকা উচিত। সাংবাদিকতা আপনি করেন না, অসুবিধা নেই, তারপর তো অন্তত 50% সাংবাদিকতা করেন। 50% দূরের কথা, 1% সাংবাদিকতা যদি থাকতো তাও আমি বিশ্বাস করতাম। এত নিম্নমানের সাংবাদিকতা পৃথিবীতে কোথাও আছে কিনা আমার সন্দেহ আছে। পৃথিবীর সবচাইতে খারাপ দেশ যেগুলোতে সাংবাদিকতা নাই, সেই উগান্ডা বলেন, তারপর সে আফ্রিকা দেশ, সেখানে তো বাজে অবস্থা আছে বলে আমি মনে করি। সেই আপনি মিয়ানমারে বলেন, সরি, এই বাজে অবস্থা আছে বলে আমি বিশ্বাস করি না। অতএব এগুলো আমি তীব্রভাবে এগুলো ঘৃণা করছি, তীব্রভাবে এগুলো প্রত্যাখ্যান করছি। একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার খুব লজ্জা লাগে যে তাদের সাংবাদিকতা এত নিম্নমানের। জি, এর বেশি কিছু বলতে চাই না। ধন্যবাদ। আ সবশেষে সবশেষে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আমরা দেখেছি গণঅভ্যুত্থান পরবর্তী আয়নাঘরের কথা। আমরা জেনেছি আয়নাঘরের বিভিন্ন বিষয় নিয়ে। আমরা প্রত্যক্ষ করেছি বিভিন্ন গণমাধ্যম সূত্রে আমরা যতটুকু দেখেছি যে আয়নাঘর বলে একটি আ বিষয় ছিল এবং সেখানে বিগত সরকারের আমলে আ নির্যাতন, গুম সেগুলো করা হতো। সেখানে টার্গেটেড ব্যক্তিদেরকে নিয়ে যেয়ে সে আয়নাঘরে। এটির বাস্তবতা কতটুকু? আর এই আয়নাঘর সম্পর্কে আসলে বাস্তবিক অবস্থানটা কোন জায়গায়? এটি কতটুকু মানে যৌক্তিক? আসলে কি ছিল? নাকি এটি বানানো কোনো কিছু? বা এটি নিয়ে অনেক সংবাদও প্রকাশিত হয়েছে এবং এটিতে পরিদর্শনও করেছে অনেক ব্যক্তিবর্গ যারা নীতি নির্ধারণী মহলে যুক্ত রয়েছেন। জি, ধন্যবাদ। আপনি জানেন এটা একটা আয়নাগরের একটা বাস্তবতা তো আমরা সচক্ষে দেখলাম। বিশেষ করে যখন স্কাই নিউজ সহ বিশ্বের অনেক স্বনামধন্য গণমাধ্যম এগুলো প্রচার করেছে এবং এগুলো দেখিয়েছে, তাদের যে ভয়াবহতা দেখিয়েছে, এগুলো আসলে অত্যন্ত দুঃখজনক, কষ্টকর। একটা স্বাধীন দেশে, একটা গণতান্ত্রিক দেশে, একটা স্বাধীন দেশে এরকম আয়নাগর থাকতে পারে, এগুলো কল্পনা করা যায় না এগুলো। আপনি, আমি সরাসরি তার আয়নাগর মানে দেখার অভিজ্ঞতা আমার হয়নি। ১ম কথা হচ্ছে ১ম উত্তরটি হচ্ছে আয়নাঘরের অস্তিত্ব ছিল বাংলাদেশে বিগত সরকারের নিঃসন্দেহে, আমলে। নিঃসন্দেহে আয়নাগর নিঃসন্দেহে। অস্তিত্ব জি। সরকারের বক্তব্য এবং গুম কমিশনের বক্তব্য সহ আমরা যতটুকু বুঝি, আয়নাগর অস্তিত্ব শুধুমাত্র ঢাকায় কয়েকটা জায়গা না, ওনাদের বক্তব্য হচ্ছে সারা দেশে আছে, সারা দেশে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আয়নাগরে মূলত টার্গেটেড ব্যক্তিগুলো যারা মূলত সমাজের অগ্রসরায়মান ব্যক্তি, সরকার বিরোধী, সরকারের বিরুদ্ধে বা ভিন্ন মতের, যারা অত্যন্ত শিক্ষিত, মার্জিত, যাদেরকে আপনি দেখেছেন, যাদেরকে নিয়েছে, তাদের মধ্যে অধিকাংশই ছিল আলেম অথবা ভালো আইনজীবী, ভালো আহ, পেশাজীবী ব্যক্তিত্ব। এদেরকে মূলত আয়নাগরে নিয়ে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে। আয়নাগরে নির্যাতনের কথা তো আপনার শুনলাম, যে কিভাবে আপনার উল্টো করে ঝুলিয়ে একটা ছোট্ট ঘর, যেখানে একটা মানুষ লম্বা হয়ে চিত হয়ে শোয়ার মতো অবস্থা সেখানে নাই,
3 ফিট 6 ফিট একটা ঘরের মধ্যে বছর পরে বছর একটা লোককে আপনি 3 স্তরের আপনি ইয়ে দিয়ে যেভাবে চোখ বেঁধে রাখা হয়েছিল এবং আপনার হ্যান্ডকাপ পরিয়ে যেমন ব্যারিস্টার আরমানকে 8.5 বছর শুধু একটা রুমে 8.5 বছর হ্যান্ডকাপ পরিয়ে আর মাথায় জমটুপি পরিয়ে একটা ঘরে রাখা হয়েছিল। দিনের নির্দিষ্ট সময়ে তাদেরকে একটা বাথরুমে নেওয়া হতো, নির্দিষ্ট সময় বাথরুমে নেওয়া হতো 1 মিনিট বা 2 মিনিটের জন্য। 1 মিনিট 2 মিনিটের মধ্যে সে তার শৌচাগার মানে শৌচ কার্য মানে শেষ করা, গোসল করা থেকে শুরু করে সব 1 মিনিটে বা 2 মিনিটে করা লাগতো, এর বেশি তার সময় পেতেন না। দিনে আর যখনই যদি তার কোনো প্রকৃতির ডাক আসতো সে কখনো আর সুযোগ পেত না সেখানে যাওয়ার। এই ছিল আয়নাগরের অবস্থা। আপনি সেদিন আমি ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেবের মুখে শুনছিলাম যে কিভাবে নির্যাতনের পরে একটা লোকের গায়ে পচন ধরেছে, পচনের গন্ধে, এটা তো একটা কাহিনী, এরকম হাজার হাজার কাহিনী আছে, শত শত কাহিনী আছে। সেই পচনের গন্ধে আশেপাশে যারা বন্দী ছিলেন তারা থাকতে পারতো না, এত গন্ধ। তো তার মানে হচ্ছে তাকে এত নির্যাতন সারা শরীরে করা হয়েছে, সারা শরীরটা পচে গেছে। তো সেখানে গন্ধে লোক থাকতে পারতো না, এত পরিস্থিতি। তো তারা গন্ধে লোক থাকতে পারতো না, যাকে নির্যাতনটা করা হলো, যার শরীরে পছন্দ, তার অবস্থাটা কি হলো? এভাবে এভাবে অনেকে একটা পর্যায়ে মারা যেত। উল্টো করে ঝুলিয়ে উলঙ্গ করে কিভাবে তাদেরকে তার যৌনাঙ্গে যেভাবে তাকে ইলেকট্রিক শক দেওয়া হতো, এবং ইলেকট্রিক শক খাওয়া এরকম 2-1 জনের মুখে আমরা শুনেছি, বলতো এটা এত ভয়ঙ্কর যে দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে তারা জ্ঞান হারিয়ে ফেলতো, একটা ঝাঁকুনি দিয়ে জ্ঞান হারিয়ে ফেলতো। আবার জ্ঞান ফিরতো, আবার একইভাবে তাকে নানাভাবে নির্যাতন করা হতো, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তার শক্তি থাকতো ততক্ষণ পর্যন্ত তাকে নির্যাতন করা হতো। এভাবে অনেকের সাথে সাথে মারা যেত। মারা যাওয়ার পরে তাদেরকে বিভিন্ন জায়গায় লাশ ফেলে দেওয়া হতো। তারপরে দেখেন আপনি, এক লোক সেদিন বলতেছিল যে আপনার মশার কামড়, বলতেছে মশার তো আর কি, একটা ঘরে আমাদেরকে ফেলে রাখছে, জীবনে তো কোনো সময় ঘুমায় কিভাবে শুইতে হয় তা দেখি নাই জীবনে, বলতে যতদিন তাদেরকে আটকে রাখা হয়েছিল তারা কিভাবে শুইতে হয় কিভাবে ঘুমাইতে হয় সেটা তারা জানতেন না। তো উনি আকুতি করে বলছিল যে আমার যদি কখনো যদি বলা হয় মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছা কি, আমি বলবো যে আমাকে একটু শুতে দেওয়া হোক শুধু কিছুক্ষণের জন্য। অর্থাৎ আপনি বুঝেন এটা কত হৃদয় বিদারক, একটা লোক বলতেছে মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা হচ্ছে সেজন্য একটু শুতে পারে, মানে শোয়াটাও সেখানে ছিল না। শোয়াও যে একটা অধিকার, শোয়া যে একটা আরামের বিষয়, এটা সেখানে যাওয়ার পর তারা টের পাচ্ছে সেখানে। মশার কামড়, বলছে মশাগুলো শরীরে কামড়ে, মশাগুলো কামড়ানোর পরে এগুলো ফুলে নিচে পড়ে মরে যেত। এই মশাগুলো তার মধ্যে শক্তি তাদের অবস্থা ছিল না, তখন হাত পা তো বাঁধা। তারপরে ধরেন এই যে একজন এসে বলতেছিল নামাজ পড়তেছিলাম, হাত পা তো বাঁধা, হাত বাঁধা, নামাজ পড়ছিল, তো নামাজ পড়ার অবস্থা সে হঠাৎ করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে একটা আওয়াজ এসেছে দরজায়, আওয়াজ হওয়ার পরে বাইরে থেকে এসে তারে এমন জোরে লাথি মারছে যে লাথিতে বলতেছে আমি অজ্ঞান হয়ে গেছি, নামাজ নামাজ পড়া অবস্থা। কেন? সে আওয়াজটা হলো। তারপরে দেখেন এই যে পচা গলা খাবার, দিনের পর দিন তাদেরকে পচা গলা খাবার দেওয়া হতো। তারপরে এইভাবে মানে এই যে বিভৎসতা, এগুলো মানে আইএমএ জাহিদের কথা, যুগের কথা তো আমরা শুনি, তখন এগুলো হচ্ছিল না। এরপরে আপনি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাটা হতো কাঁচি দিয়ে, তারপর ছুরি দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় নখ তুলে ফেলা হতো, তারপরে তাদেরকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হতো। এইভাবে তাদেরকে দিনের পর দিন বছরের পর বছর নির্যাতন, যারা নির্যাতনের সঙ্গে জড়িত ছিল তারা এটা করলেই মজা পেত, ওটা করে তারা মজা পেত। এই হচ্ছে একটা বিকৃত মানসিকতার আহ, মানুষ ছিলেন এরা। তো কি বলবো, এই যে এটা এটা বলতেও তো কষ্ট লাগে যে এগুলো এত ভয়াবহতা বাংলাদেশে গত 16 বছর হয়েছে। তো এটা খুবই দুঃখজনক। আমি আসলে চাইবো যে বাংলাদেশ কখনো যেন আর কখনো আয়নাগরের সেই বাস্তবতা যেন ফিরে না যায়। আমরা সবসময় চাইবো এদেশের মানুষ মত প্রকাশের অধিকার থাকুক, কথা বলুক, আইনগতভাবে তার বিচার হোক যদি সে কোনো অপরাধ করে থাকে। কিন্তু এইভাবে আপনি দিনের পর দিন নির্যাতন, মেরে ফেলা আয়নাগরের জন্য যেন বাংলাদেশে না হয়, এই প্রত্যাশাই করবো। জি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব এম মোশাররফ হোসেন আপনাকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকবার জন্য। জি, জাফর ভাই আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাকে এবং আপনার দর্শকদেরকে। সকলকে আবারও ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ থাকবার জন্য। শুভরাত্রি। সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত